Uh, let's start today's class. Officially, this is our lecture 17 for macroeconomics of all semester 2021. In today's class, আমরা নতুন কোনো টপিকে যাচ্ছি না, আমরা প্রিভিয়াস একটা টপিক ছিলাম সেটা নিয়ে ডিসকাশন করব, বাট এই টপিকে একটা এক্সটেন্ডেড পার্ট চলে আসবে এবং সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 14 এবং 15 চলে যাব। সো let's see what's going on today. আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট। আজকে যেটা পড়বো এগুলো বেশ ইম্পর্টেন্ট, বিকজ এগুলো আমি বলেছিলাম যে এগ্রিগেট ডিমান্ড এটা হচ্ছে ইম্পর্টেন্ট, বাট এখান থেকে বেশ ভালো কোশ্চেন হয়। সো এখান থেকে বেশ ভালো প্রশ্ন হবে। আমরা একটু যাই। আমরা ছিলাম হচ্ছে গিয়ে in the part aggregate demand. So and there are some reason for which our aggregate demand will change. One of the reason will be like fiscal policy, monetary policy. Pencil হলেও হবে। Thank you. One is fiscal policy and monetary policy. So যখন আমরা রিজনটা দেখবো যে what is fiscal policy আর monetary policy, রিজনটাতে যখন আমরা যাব তখন আমাদের যেটা হবে যে আমরা ওই পলিসি গুলো পড়ে আসবো। অর্থাৎ আমি যেহেতু পলিসিটা পড়াবোই, মানে এটার জন্য আমরা দেখবো যে আমাদের এগ্রিগেট ডিমান্ডটা চেঞ্জ হবে। তো ওটা বোঝানোর সময় দেখা যাবে যে আমি আগে পলিসি দুটো বুঝে আসবো, মানে ফিসকাল পলিসি, মনিটারি পলিসি দুটো বুঝে আসবো। তারপরে হচ্ছে গিয়ে আমরা আজকে আমাদের এগ্রিগেট ডিমান্ডের এই রিজন গুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, একটু রিকল করি আমরা কি কি স্টাডি করেছিলাম। উই ওয়ার ইন দ্য টপিক দ্যাট ইজ aggregate demand. Aggregate demand means in normal sense it shows the relationship between the real GDP demanded and the price level. And এটা এখানে যেখানে ডেফিনেশন যেভাবে বলে যে একটা ইকোনমির আমি যে জিডিপি সাইজ যেটা দেখছি, যেটাকে আমরা একটা ফর্মুলা দিয়েও দেখাতাম যে y is equal to c plus i plus g plus nx or x minus m, c plus i plus g plus x minus m, সেই ফর্মুলা দিয়ে আমরা এগ্রিগেট ডিমান্ডটাকে ফাইন্ড আউট করতে পারি। দেন আমরা স্টাডি করেছিলাম যে why the aggregate demand curve is a downward sloping curve. আমরা দেখেছিলাম যে aggregate demand curve, aggregate demand যেটাকে বলছে যে ওভারঅল ডিমান্ড, সেটাকে আমরা একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ বলছিলাম। ডাউনওয়ার্ড বলতে বোঝায় যে কার্ভটা নেগেটিভ হবে, অর্থাৎ নিচের দিকে মুভ করবে, এরকম একটা কার্ভ বোঝায়। তো এরকম কার্ভ আমরা বুঝছিলাম। তো সেই ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভটা কেন সে যে এরকম নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ ডাউনওয়ার্ডের দিকে যাচ্ছে, সেটার রিজনটা আমরা পড়েছিলাম। এবং সেই রিজনে আমরা দেখেছিলাম there are two reason behind it. One is wealth effect, another one is substitution effect. So wealth effect এ আমরা যেটাতে দেখেছিলাম যে wealth effect বলতে বোঝাচ্ছে এখানে যে আমরা wealth effect বলতে এখানে আমাদের যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে আমরা আমাদের যখন প্রাইস লেভেলটা বেড়ে যাচ্ছে, which means আমার রিয়েল যে আমরা যেটাকে বুঝি যে মানে ভ্যালু, যেটা অ্যাসেটের যেটা ভ্যালু থাকে, সেই ভ্যালুটা আসলে আমার এখানে ফল করে সামহাউ। তো এই ভ্যালুটা যেহেতু ফল করে, সো হচ্ছে গিয়ে আমি বলতে পারি যে ওভারঅল আমার ইকোনমিক কন্ডিশন, মানে আমার অ্যাসেটের ভ্যালু যেহেতু ফল করে, তার মানে হচ্ছে গিয়ে আমার হয়তো ইনকাম কম যখন হায়ার সরি যখন প্রাইস লেভেল অনেক বেশি, তখন তো আমার ইনকাম বাড়ছে না। তো উইচ মিনস আমার হচ্ছে গিয়ে আমি এখন তখন অন্য কোনো ভাবে আমাকে নিজেকে সাবসিডাইজ করার চেষ্টা করতে, সেখানে দেখা গেলো যে আমার ইনকাম লেভেলও মানে হায়ার পয়েন্টে আমার দেখা যাচ্ছে যে আমার মানে হায়ার প্রাইসে আমার দেখা যাচ্ছে যে আমি ওয়েলথ দিয়েও নিজেকে যদি সাপোর্ট দিতে যাচ্ছি, সেখানে সাপোর্ট দিতে পারছি না, বিকজ সেখানেও হচ্ছে গিয়ে আমার ওই যে আমার যে প্রাইস লেভেল সেটার সাথে আমি অ্যাড্রেস, মানে ওটার সাথে অ্যাড্রেস করার জন্য, মানে সার্ভাইভ করার জন্য আই মুভ টু দা ওয়েলথ। তো ওয়েলথে দেখা গেল যে আমার সেই ওয়েলথেরও রিয়েল ভ্যালুটা কমে যাচ্ছে, অর্থাৎ প্রাইস লেভেল বাড়লে যে ওটার যে ভ্যালু ইনক্রিজ হয় এরকম কোনো বিষয় থাকে না, ওটারও ভ্যালু কমে যাচ্ছে। তো তখন আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে যে ওয়েলথের যেহেতু ভ্যালু কমে যায়, তখন আমরা আসলে কনজাম্পশন কমাতে বাধ্য হই, কারণ আমার আসলে কোনো অপশন থাকে না সেখানে।
আমি আমার বন্ড স্টক যেটাই থাকুক না কেন সেটা দিয়েও যে আমি নিজেকে সাপোর্ট করব, সেই অপশনটা আমার আসলে এখানে কাজ করে না। সো দিস ইজ ওয়েলথ ইফেক্ট। সো ওভারঅল দেখা যায় আমরা যখন আমাদের কনজাম্পশন প্যাটার্নটা চেঞ্জ করি এবং কনজাম্পশনটা এমন জায়গায় যায় যে আমরা যত কম কনজাম্পশনে যেতে পারি, যত কম কনজিউম করতে পারি, সেই জিনিস সেই জায়গাগুলোতে আমরা হচ্ছে গিয়ে মুভ করি। এইভাবে হচ্ছে গিয়ে ওয়েলথ ইফেক্টটা কাজ করে। পরবর্তীতে আমরা আসলাম হচ্ছে গিয়ে সাবস্টিটিউশন ইফেক্ট। সাবস্টিটিউট করাটা তো বুঝি যে when we substitute means same kind of goods, আমরা যদি কোনো কারণে একই রকম অন্য কোনো দেখা যাচ্ছে যে যখন আমাদের প্রাইস লেভেলটা ইনক্রিজ হয় তখন আমরা একই রকম কোনো গুডস এ মুভ করেছি। একই রকম গুডে মুভ করা বলতে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে দেখা যাবে যে আমরা আপনার হচ্ছে গিয়ে ইয়া করব, অর্থাৎ আমি যখন দেখবো যে আমি সাবস্টিটিউশন মানে মাই মিস্টেক, মানে আমি যখন দেখবো যে আমি হচ্ছে গিয়ে আপনার কন্টিনিউ করতে পারছি না, তখন আমরা দেখা যাবে যে আমরা সাবস্টিটিউট করে চলে যাব এবং অন্য 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 কোনো প্রোডাক্টে মুভ করব এবং এমন ভাবে মুভটা করার চেষ্টা করব যাতে আমরা আমাদের এই যে হায়ার প্রাইসের সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারি। তো এটার কারণেও যেটা হয় যে সাবস্টিটিউট করে যাই করে আমরা কনজাম্পশন কিন্তু কমাই ফেলছি। তো দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যে আমরা যে কারণে বলছি যে আমরা ওভারঅল প্রাইস লেভেল বেড়ে গেলে আমরা আমাদের কনজাম্পশনটা কমে যায়। সো এটা ছিল হচ্ছে গিয়ে দুইটা রিজন যে কারণে আমাদের our aggregate demand will be a downward sloping curve. So now we are going to find out for four major factors for which our demand curve will change. আচ্ছা, ডিমান্ড কার্ভটা চেঞ্জ হবে বলতে কি বুঝছি, আমরা ছবিটা দেখবো এবং ফ্যাক্টরস গুলো পড়ার আগে আমরা যে বললাম যে আমরা ফিসকাল পলিসি এবং মনিটারি পলিসিটা সম্পর্কে আজকে বুঝে আসবো। ওকে, সো আমরা দেখবো যে এইভাবে আমাদের ডিমান্ড কার্ভটা চেঞ্জ হবে। আমরা এই ছবিটা আঁকবো। তো এটার জন্য জাস্ট সিম্পলি আমরা একটু আচ্ছা, আমি একটা হোয়াইট বোর্ড ওপেন করতে করতে আপনাদের একটু বলে দিই, আপনাদের কিন্তু আপনারা যদি মেকআপ এক্সাম দিতে চান আপনারা মেকআপ দিতে পারবেন। মানে আমি মনে হয় 10 মার্কসের মার্কসটা এখনো ডিসক্লোজ করি নাই। তো যারা আসলে 20 মার্কসেই খারাপ করেছেন, এটা তো বুঝে যায় 10 মার্কসে আর কতই পেতে পারেন। সেইভাবে যদি চিন্তা করে থাকেন যে আমরা আমাদের প্রয়োজন আছে আমরা যাতে মেকআপের জন্য ওই যে একটা আপনাদের সাথে একটা ফাইল শেয়ার করা হয়েছে, ওখানে আপনারা এডিট করে দিয়ে ফেলেন, মেকআপটা দিয়ে মেকআপের জন্য যদি দিতে চান দিতে পারেন। আর যারা মেকআপ দিবেন আমার সাথে একটু কমিউনিকেট করেন। সো আমরা এরকম দেখেছিলাম যে এগ্রিগেট ডিমান্ড কার্ভ এটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। আমি একটু রিকোয়েস্ট করবো যে ছবিটা আঁকতে। আমরা এখানে আগে যেমন মাইক্রোতে আমরা এখানে প্রাইস নিতে পারি, আমরা এখানে নিব হচ্ছে গিয়ে প্রাইস লেভেল, আর এখানে নিব হচ্ছে রিয়েল জিডিপি। সো এগ্রিগেট ডিমান্ডটাকে আমরা দেখলাম হচ্ছে একটা একদমই নিচের দিকে যাচ্ছে, ডাউনওয়ার্ডের দিকে, এরকম একটা কার্ভ দেখলাম। তারপরে যেটা হলো যে এখানে আমরা দুটো কার্ভ আঁকি পাশাপাশি, তাহলেই বুঝবো। দুটো কার্ভ আঁকলাম পাশাপাশি। তো আমরা রাইট সাইডে যদি মুভ করি, ডান দিকে যদি যাই, যেটাকে আমরা বলি হচ্ছে ইনক্রিজ করছে, আর লেফট সাইডে যদি মুভ করি এটাকে আমরা বলি হচ্ছে কি ডিক্রিজ করছে। আচ্ছা, রাইট সাইডে যাওয়াটাকে আমরা বলছি হচ্ছে কি ইনক্রিজ করা। আমি একটু একটু দেখিয়ে দিব, ডোন্ট ওয়ারি, কিভাবে এখানে ইনক্রিজ হচ্ছে। লেফট সাইডে মুভ করলে এটাকে বলবো ডিক্রিজ করছে। আচ্ছা, সো লেফট সাইডে মুভ করলে আমরা রাইট সাইডে মুভ করলে আমরা সেটাকে বলি there is a increase in aggregate demand, and লেফট সাইডে মুভ করলে বলছি there is a decrease in aggregate demand. So the thing is that আপনি একটু খেয়াল করে দেখেন যে সেম প্রাইস লেভেলে আমি যদি if we move to AD to AD1 there at the same price, our
aggregate demand, that means the overall demand increases, and what we can say, at the same price level, at the lower point, the aggregate demand is decreases when we move to AD to AD2, মানে AD নিচে আসছে। আমি এখানে আর আঁকতে চাচ্ছি না, যেহেতু আমি অনেকগুলো অ্যারো দিয়েছি, আমার কি এটা একটু এঁকে দেখাতে হবে যে কেন মনে হচ্ছে যে রাইট সাইডে গেলে ইনক্রিজ করছে, লেফট সাইডে গেলে ডিক্রিজ করছে? আচ্ছা দেখাই, অনেকে হয়তো আমার সাথে মাইক্রো ক্লাস পান নাই। তো আমরা এখানে যেটা হচ্ছে যে আমি একটা সেম প্রাইস লেভেল নিলাম, দেখেন এটা ব্ল্যাক কালারেরই দিচ্ছে, একটা সেম প্রাইস লেভেল নিলাম, দেখা যাচ্ছে একটা সেম প্রাইস লেভেল আমার এডি ডটের জন্য দেখেন রিয়েল জিডিপিটা যতটুকু, AD1 এর জন্য রিয়েল জিডিপির একটা দেখেন, আর হচ্ছে কি AD1 এর জন্য রিয়েল জিডিপি একটা নোটিস করে দেখেন। সো খেয়াল করে দেখবেন যে AD2 এর জন্য আমার যে রিয়েল জিডিপি, সাপোজ এটার ভ্যালু আমি ধরে নিলাম ওই ইউএস এর ইকোনমির মতো, এটাকে ধরে নিলাম যে 12 ট্রিলিয়ন, আর এডি যেটা ছিল সেখানে আমরা ধরলাম এটা হচ্ছে 15 ট্রিলিয়ন, আর হচ্ছে গিয়ে যেটা AD1 সেখানে আমি ধরে নিলাম যে এটা 20 ট্রিলিয়ন। সো খেয়াল করে দেখতে পাচ্ছেন যে সেম প্রাইস লেভেল, সাপোজ দ্য প্রাইস লেভেল ওয়াজ 90, সো at the same deflator wise আমরা এখানে হিসাব করছি ওভারঅল ইকোনমি দিয়ে। সো at the same প্রাইস লেভেল আমরা দেখতে পাচ্ছি যে আমার আপনার at the same প্রাইস লেভেল আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের when we move to AD to AD1 আমাদের এটা মুভ মানে বেড়ে যাচ্ছে, আমাদের রিয়েল জিডিপি সাইজটা আমরা দেখতে পাচ্ছি যে 15 থেকে 20 তে হয়ে যাচ্ছে। আর যদি আমি আবার at the same price level আমি মুভ করে আসি লেফট ওয়ার্ডে, তখন দেখা যাচ্ছে যে 15 থেকে এটা 12 এ চলে আসে। So which means when we move to the right word, there is an increase in aggregate demand, just like the micro thing, that is a demand curve. And when we move to the leftward, there is a decrease in aggregate demand. So kindly draw the figure. আমি একটু ওয়েট করছি, 30 সেকেন্ড সময় দিচ্ছি, ছবিটা এঁকে ফেলি। আচ্ছা আমরা কি লিখেছি, ছবিটা আঁকা হয়েছে? জি ম্যাম। ওকে, তো এরপরে যেটা হবে যে এই যে আমরা রিজনটা দেখলাম, এটা সেম জিনিসটা হচ্ছে গিয়ে কিন্তু আমাদের আহ মানে বইও দেওয়া আছে, দেখেন একই যে ছবিটা আমাদের এই ফিগার নাম্বার হচ্ছে 10.5, এই যে ফিগারের নাম্বারে দেওয়া থাকে সেখানেও কিন্তু একই জিনিসই দেখাচ্ছে যে when it move to the left there is a increase in aggregate demand, sorry rightward there is a increase in aggregate demand, and when it's moved to the leftward সেটাকে আমরা বলছি there is a decrease in aggregate demand. সো এইভাবে হচ্ছে গিয়ে আমরা এখানে খেয়াল করে দেখলাম আমরা কিন্তু পাচ্ছি। আহ এখন আমরা আসলে রিজন গুলো তো দেখতে হবে যে ওভারঅল একটা ইকোনমি তো চাইলেও তো আমার মানে সেম প্রাইস লেভেল অর্থাৎ প্রাইস লেভেলেরও এখানে কোনো মুভমেন্ট হচ্ছে না, সেটা তো আসলে এই চেঞ্জেসটা আসতে পারে না। তো কেন সে চেঞ্জেসটা আসছে সেটা নিয়ে আমি হচ্ছে গিয়ে এখন আমরা এখানে স্টাডি করব। তো চেঞ্জ এখানে আমরা স্টাডি করব, তো রিজন গুলো দেখি যে কেন আসলে মুভটা হচ্ছে, রিজনটায় আমরা যাই। সো রিজনিং গুলোতে আমরা যেখানে যাব এটাই বলছিলাম যে রিজনিং গুলো যখন যাব সেখানে আমাদের দুটো পয়েন্ট আসবে যেটা আমরা এখন অন্য চ্যাপ্টারে যে বলবো। সো দ্য থার্ড পয়েন্ট ইজ দ্য চেঞ্জ ইন দ্য এগ্রিগেট ডিমান্ড, দ্য রিজন ইজ ফিসকাল পলিসি এন্ড মনিটারি পলিসি। আমি একটু বলি, আমি এখানে কিন্তু একটা কাজ করছি, চ্যাপ্টার 10 এখানে একটু ইনকমপ্লিট রেখে আমরা অন্য একটা চ্যাপ্টারে মুভ করছি, এবং এখন খাতা কলম নিয়ে বসতে হবে কারণ এগুলো লিখতে হবে, আদারওয়াইজ ভুলে যাব আমরা। আমরা অত ভালো বুঝিও না,
বুঝি না বললে ভুল হবে। মানে আমরা দেখা যায় যে আমরা তো স্টাডিটা রেগুলার বেসিসে করি না। আমি এখন পড়াবো আর তারা একদমই পড়বে না। পরীক্ষার আগে হচ্ছে গিয়ে আমরা পড়তে যাব। সো আমার হয়তো এরকম হতে পারে আমি নেক্সট বুধবার ক্লাস টেস্ট দিয়েছি না? আমি বলেছিলাম কিন্তু যে এই মানে চ্যাপ্টার 5 আর এই চ্যাপ্টার 10 এর উপরে হতে পারে। এমনও হতে পারে আমি ফিজিক্যাল পলিসি, মনিটারি পলিসি ২ টা আলাদা, আলাদা চ্যাপ্টার থেকে পড়াবো। আমার যদি না শেষ হয়, আমি যতটুকু শেষ হবে সেটার উপরেই আমি পরীক্ষা নিব। এমন না যে এই চ্যাপ্টার শেষ হয়নি এটা পুরোটার উপর পরীক্ষা নিয়ে নিব। তো আবারও বলছি একটু লিখবো এবং এখন আমি আলাদা ২ টো চ্যাপ্টারে যাবো। সেখান থেকে আমরা আসবো। সো ফিসকাল পলিসিটা, মনিটারি পলিসি যেহেতু এই পয়েন্টে আছে, আমরা এটা বোঝার জন্য আগে ওই চ্যাপ্টার থেকে আমরা ফিসকাল পলিসি, মনিটারি পলিসি পড়ে আসবো। সো ইটস অ্যাকচুয়ালি অন দ্য পার্ট চ্যাপ্টার, মানে সরি, এটা আমাদের যে পার্ট 4 যেটা আছে, সরি উল্টো যাচ্ছি কেন? সরি, আমি একটু ভুলে যাচ্ছিলাম। মানে পার্ট 5 যেটা আছে ম্যাক্রো ইকোনমিক পলিসি, আমাদের কিছু পলিসি থাকে। আমাদের দেশে যেটা দেখা যায় যে ওভারঅল ইকোনমিতে যখন এই যে হায়ার প্রাইস লেভেল যখন থাকে, মানে যখন ইনফ্লেশনটা হাই হয় বা আনএমপ্লয়মেন্ট রেটটা বেশি হাই হয়ে যাচ্ছে, এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমাদের কিছু পলিসি থাকে। সেই পলিসি গুলোই আমরা এখানে স্টাডি করব। তো এই দুটো পলিসির মধ্যেই আছে হচ্ছে কি ফিসকাল পলিসি এন্ড মনিটারি পলিসি। তো ফার্স্ট আমি মনিটারি পলিসিটা বুঝিয়ে আসবো। মনিটারি পলিসিটা বুঝলে তখন দেখা যায় যে ফিসকাল পলিসিটা একটু বোঝার সুবিধা হবে। তো আমরা এটার জন্য চ্যাপ্টার 14 এ যাচ্ছি। আমি এটার জন্য একটা স্লাইড শেয়ার করব বাই দা ওয়ে। সেই স্লাইডটা এই বইয়ের না, এটা অন্য একটা বইয়ের, মিসকিনের একটা বই আছে। আমি ফাইন্যান্স মেজরের একটা কোর্স নেই। সেখানে আমি তখন দেখা যায় যে এই চ্যাপ্টারটা ধরে পড়াই। মানে ওই বইটা পড়ে। তো ওখানেও আমরা এই পলিসি গুলো সম্পর্কে পড়ি, ফিসকাল পলিসি এন্ড মনিটারি পলিসি। তো ওখান থেকে আমরা পড়বো। তো কিন্তু আমি যদি আমার বইয়ে চলে যেতে চাই তাহলে আমরা এখানে হচ্ছে গিয়ে এটা চ্যাপ্টার 14 এ পাবো। তো ফিসকাল পলিসি, মনিটারি পলিসি ২ টা থেকে আমরা যেটা আসলে মেইনলি পড়বো যে পলিসি দুটা কি এটা সম্পর্কে জানবো এবং সেখানে দেখবো যে পলিসি দুটো ২ ধরনের হবে, এক্সপেনশনারি এন্ড রেস্ট্রিকটিভ। এক জায়গায় দেখবো যে কোনো কারণে মানে ওভারঅল একটা এক্সপান্ড হওয়ার একটা বিষয় আমার এখানে আসবে, আর এক জায়গায় আমি দেখবো যে আমার একটা রেস্ট্রিকশন চলে আসবে। আমি কোনো একটা কারণে খুব মানে ধরেন কৃপণ হয়ে যাওয়া যে বিষয়, যেটা যে আমরা কমানোর চেষ্টা করছি বা সেখানে একটা আহ মানে একদমই মার্জিনাল লাইনে চলে আসছে, এরকম একটা যেটা বিষয় সেটা আমরা এখানে দেখতে পাবো, আমরা দেখবো। তো যেটাতে ছিল যে মনিটারি পলিসি, যেটা আমরা একটু বয়ে যাই আর তারপর আমি এখানে একটা স্লাইড শেয়ার করবো। এটাই বললাম যে আমার স্লাইডটা দেওয়া খুব সুন্দর করে একটা টেবিল দেওয়া আছে। তো ওই টেবিলটা আপনারা আমার সাথে সাথে আঁকবেন এবং বুঝবেন। তো টেবিল দেওয়া আছে তো ওখান থেকে বুঝতে সুবিধা হবে। তো আমরা মনিটারি পলিসিটা কি সেটা বুঝবো। এন্ড এটা যে ২ ধরনের মনিটারি পলিসিটা আছে সেটা নিয়ে আমরা একটু স্টাডি করব। তো এটাই বলছিলাম যে আমরা ২ টা মনিটারি পলিসি আছে ২ ধরনের, সেটা নিয়ে আমরা স্টাডি করব। দ্যাটস ইট। মানে আর এখান থেকে আমরা তেমন কোনো ইয়াতে যাব না। যে আর এখানে যেমন ইমেজেস আছে, আমাদের এখানে তেমন কোনো ইমেজেস যাওয়া দরকার নেই। মনিটারি পলিসিটা মেইনলি আমরা ইউজ করি হচ্ছে গিয়ে এখানে যে এখানে কিন্তু এখানেও এভাবে একটা হচ্ছে গিয়ে কুইক ওভারভিউ দিয়ে দেওয়া আছে। তো এখানে কিন্তু আমরা চাইলে এখান থেকেও দেখতে পারি, অথবা ওই যে বললাম যে আমি এখন একটা টেবিল দিয়ে করব। তো একটু বলে নিই, মনিটারি পলিসিটার মেইন কাজটা থাকে হচ্ছে গিয়ে টু কন্ট্রোল দ্য মানি মার্কেট। অর্থাৎ আমাদের মার্কেটে যে ওভারঅল যে মানিটা থাকে, মানি সাপ্লাইটা থাকে, এটাই তো মানি মার্কেট বলি। এই মানি মার্কেটটাকে কন্ট্রোল করার জন্য আমার আসলে একটা পলিসি থাকে যে আমার মানি মার্কেটের কি অবস্থা এটা বুঝতে চাই আমি। সেই জায়গা থেকে আমরা হচ্ছে কি মনিটারি পলিসিটাতে আসি। সো ওভারঅল মানি মার্কেটটাকে আমরা এখানে কন্ট্রোল করতে চাই। এই কারণে এই পলিসিটাতে আমরা এই পলিসিটা নিয়ে, সরি আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে না? জি ম্যাম। আচ্ছা, তো এই পলিসিটা দিয়ে আমরা কাজ করি। অর্থাৎ এখানে আমাদের মেইন টার্গেটটা থাকে মানি মার্কেটটাকে কন্ট্রোল করতে। মানি মার্কেটটাকে যখন আমরা কন্ট্রোল করতে যাই অটোমেটিক্যালি এটার সাথে রিলেটেড হয়ে আমাদের হচ্ছে গিয়ে interest rate and inflation, we can control them. এখন the thing is that what is money market? Money market means the overall money supply in
ইন এ মার্কেট। এখন আমি ওভারঅল মানি সাপ্লাই নিয়ে যখন কাজ করি, ডেফিনিটলি এটার সাথে আমার প্রাইস লেভেলের যে চেঞ্জেস গুলো সেটারও একটা মানে সেটাকেও কন্ট্রোলের একটা বিষয় চলে আসবে, হুইচ মিনস ইনফ্লেশন অ্যান্ড আমার যে ইন্টারেস্ট রেট যেটা মানে আমি লেন্ড করি ওর আমি ডিপোজিট রাখি, ব্যাংকের কথা বলছি আমি এখানে ডেফিনেটলি, সেটার যে আমার যে সেখানে হচ্ছে গিয়ে যে ইন্টারেস্ট রেট যেটা সেটাও যে কন্ট্রোলের যে বিষয় যেটা থাকে সেটাও কিন্তু আমরা আবার এই আমরা সেটা করে ফেলতে হবে। সো ওভারঅল মনিটারি পলিসির দুইটা ইম্প্যাক্ট আছে। আমি যেভাবে মনে রাখতাম যে মনিটারি পলিসিটা হচ্ছে কি মানি মার্কেটের জন্য, আর ফিসকাল পলিসি মানে নামটাই মনিটারি মানি রিলেটেড, সেটা মানি মার্কেট কন্ট্রোলের জন্য আছে। আইএসএলএম মডেল আমাদের এরকম কিছু বিষয় ছিল, এই জিনিসগুলো সবই মনিটারি পলিসি থেকে আমরা আসি। ফিসকাল পলিসিটা হচ্ছে গিয়ে আপনার গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের জন্য, যেখানে আমরা গভর্নমেন্ট মানে এটা কন্ট্রোল করছে, এরকম একটা ছিল। তো আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ে এটা বোঝার জন্য আমি অন্য একটা বইয়ের একটা স্লাইড এখানে ফলো করছি, কিন্তু আমি একটু বলে নিলাম এটা কিন্তু আমি বই থেকে আসছি। আমরা অন্য একটা মানে এই স্লাইডটা আমার কাছে পছন্দ, আমি একটু দেখাবো। এটা অনেক বড় স্লাইড, কিন্তু এখান থেকে মাত্র 2টা স্লাইড আপনারা পড়বেন। এটা 32 স্লাইড আছে, বাট আমরা এখান থেকে মাত্র 2টা পড়বো। তো এটাই যে মনিটরি থিওরির উপরে আসলে বেসিক্যালি এই স্লাইডটা, কিন্তু আমরা এত কিছুতে পড়তে যাব না, আমরা শুধুমাত্র মনিটরি পলিসিটা সম্পর্কে জানবো। আর এটার আর ওভারঅল এফেক্ট আমাদের এত জানা দরকার নেই, কারণ আমাদের যতটুকু জানলে কাজে দিবে আমরা সেখানে যাব। তো একটু আসি মনিটারি পলিসি ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা দেখি, ইটস ডেভেলপড বাই জন মেইনার্ড কেইনস। উই নো দ্যাট হি ইজ দ্য ফাদার অফ what? Macroeconomics. We know in 1930s when there is a Great Depression, the theories developed by the classical economists, it's all failed to control the overall economy. In that time, US economy faces a high rate of inflation rate, also with a high rate of unemployment rate, which is called stagflation. একটা ইকোনমিতে কখনো একই সাথে খুব হাই লেভেলের ইনফ্লেশন দেখা দিবে না, প্রাইস লেভেলও অনেক বেশি, আবার দেখা যাচ্ছে আনএমপ্লয়মেন্ট রেটও অনেক বেশি, এরকম সাধারণত একটা ইকোনমিতে সহজে দেখা দেয় না। এইটাকে আমরা বলি স্ট্যাগফ্লেশন, ইনফ্লেশনও বলে না। সো এরকম যখন হয় তখন সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। তো ক্লাসিক্যাল ইকোনমিস্টদের ভিউ, ক্লাসিক্যাল ইকোনমিস্ট লাইক অ্যাডাম স্মিথ, রিকার্ডো, দে আর কল্ড দ্য ক্লাসিক্যাল ইকোনমিস্ট। দ্যাট মিনস দে দে আর ক্লাসিক্যাল ইকোনমিস্ট মানে এই যে পুরাতন একদম শুরুর দিকে ইন্ট্রোডাকশনের দিকে যারা অ্যাকচুয়ালি ইকোনমিস্ট ছিলেন, so they are focusing was about the free market operation. Free market operation follow the policy that is called the invisible hand or laissez-faire. Laissez-faire means হচ্ছে আপনি যদি একটা মার্কেটকে বা একটা ইকোনমিকে, if there is no government intervention, then the economy will automatically adjust itself. মানে আপনি অটোমেটিক্যালি সেখানে একটা যেটাকে বলা যায় যে আপনি একটা প্রাইস অ্যাডজাস্টমেন্ট লেভেলে চলে আসবেন, অর্থাৎ সেখান থেকে একটা ডিমান্ড এবং সাপ্লাই আপনি ফাইন্ড আউট করে নিতে পারবেন। এখানে আপনাকে নিজে থেকে কোনো ইনপুট দিতে হবে না, অটোমেটিক্যালি এই অ্যাডজাস্টমেন্টটা পাবেন, এরকম একটা হবে। সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে লাইসেস-ফেয়ার বা যে ফ্রি মার্কেট অপারেশন এরকম। সো যেটা হলো যে আপনার ওই কি বলছিলাম মনে, আচ্ছা। সো এখন যখন গ্রেট ডিপ্রেশনটা আমরা দেখতে পেলাম, আমি এটা মাইক্রোতে পড়াই, তো এইজন্য এখানে আমি ধরে নিচ্ছি যে আপনারা এগুলা স্টাডি করে আসছেন। তো আমরা যখন গ্রেট ডিপ্রেশন এর সময় দেখলাম, আমরা দেখলাম যে একটা মানে ইউএস ইকোনমিটা ফল করছে। তো ওই যে ওরা বলছে ফ্রি মার্কেট অপারেশন, অর্থাৎ যদি এত কিছু না বুঝেন, একটু তো মনে আছে যে আমরা যখন ইকুইলিব্রিয়ামটা দেখি, ইকুইলিব্রিয়ামে কি হয় যে আমরা যদি সারপ্লাস সিচুয়েশনে থাকি বা শর্টেজ থাকি, ইকুইলিব্রিয়াম কি, দেয়ার ইজ এ ব্যালেন্সিং বিটুইন ডিমান্ড এন্ড সাপ্লাই, ওইটাকে আমরা ইকুইলিব্রিয়াম বলি এবং ওখানে মার্কেট অপারেট করে। আপনি দেখবেন যে ইকুইলিব্রিয়ামের আপার পয়েন্টে গেলেও মার্কেট ফোর্সটা এমন হয় যে সেখানে আপনি আবার হচ্ছে গিয়ে you will back to the equilibrium point, অর্থাৎ ওখানে এক্সেস ডিমান্ড থাকলে দেখা যায় যে there is shortage of supply, so প্রাইস লেভেলের কারণে ওটা অটোমেটিক্যালি আমরা দেখা যায় আমরা ডিমান্ড কমাতে থাকি এবং তখন আস্তে আস্তে সাপ্লাই বাড়তে থাকে এবং একটা সময় আমরা ব্যালেন্স অর্থাৎ ইকুইলিব্রিয়ামে চলে আসি। আবার দেখা যাচ্ছে যে আমরা যদি
আমরা যদি হচ্ছে গিয়ে আপনার ওটাকে কি বলে? আমরা যদি আবার ইয়াতে যাই মানে অপোজিশনে যাই, শর্টেজে যাই তখন দেখা যাচ্ছে যে আমাদের সেখানে এক্সেস সাপ্লাই আছে বাট আমাদের শর্টেজ অফ ডিমান্ড আছে। তখন দেখা যাচ্ছে যে সাপ্লাই কমতে থাকে, ডিমান্ড বাড়তে থাকে। এভাবে আমরা আবারও ব্যালেন্সিং পয়েন্ট দ্যাট ইজ ইকুইলিব্রিয়ামে ব্যাক করে আসি। তো এভাবে ইকুইলিব্রিয়ামে আমরা যেকোনো ভাবেই হোক রিচ করি। তো ওই কেইনসের যে আমি আমি যেটাকে বলছি যে এইভাবে আমাদের সাধারণত ফ্রি মার্কেট অপারেশন এইভাবে কাজ করবে। যে বললাম লার্জেস্ট ফেয়ার এখানে যদি গভর্নমেন্ট ইন্টারভেনশন না থাকে। সমস্যা যেটা দেখা দিল সেটা হচ্ছে গিয়ে যে আমরা যখন 1930s এর কথা বললাম তখন এই গ্রেট ডিপ্রেশন এর সময় এই পলিসিটা ফেল করলো। হলো না, কাজ করলো না। যখন কাজ করলো না তখনই হচ্ছে গিয়ে আমরা আ মানে কেইনস সে কিন্তু সাথে, সাথে এই থিওরিটা দেয়নি বাই দ্য ওয়ে। সে 1936 এ সে একটা বই লিখে। ওইটার নাম হচ্ছে গিয়ে আ ইকোনমিক্স অন আমি একটু ভুলে গেছি। মানি, ইন্টারেস্ট রেট আরেকটা মনে হয় আনএমপ্লয়মেন্ট এরকম একটা বই। তো ওই বইয়ে সে আসলে কিছু পলিসির মানে এই যে বললাম যে কিভাবে আসলে এই ধরনের সিচুয়েশনে তার কথাটাই ছিল যে সবকিছুই কন্ট্রোল করা সম্ভব। মানে একটা ওভারঅল ইকোনমির আউটপুটটাকে কন্ট্রোল করা সম্ভব ইউজিং গভর্নমেন্ট ইন্টারভেনশন। আমি একটা গভর্নমেন্ট যদি চায়, গভর্নমেন্ট যদি নাক গলায়, মেইন কথা এটা। কিন্তু গভর্নমেন্ট যদি নাক গলায় তাহলে সে একটা ইকোনমিতে যেকোনো সিচুয়েশনে সেই ইকোনমিটার ওভারঅল আপনার হচ্ছে গিয়ে পজিটিভ পার্টে চলে আসাটা পসিবল। অর্থাৎ সেই ইকোনমিটার ইমপ্রুভমেন্ট আসা সম্ভব। সেই ইমপ্রুভমেন্টটাই আপনার হচ্ছে গিয়ে এটা আমরা এখন দেখবো, আমাকে দেখাবে না। মানে আমরা এখানে দেখবো যে এটা কিভাবে সম্ভব। সো আমি একটু রিকোয়েস্ট করব খাতা নেই, খাতার উপরে প্রথমে আমরা টাইটেল দেব হচ্ছে মনিটরি পলিসি। মনিটরি পলিসির স্পেলিংটা যদি আমরা না পারি MONETORY মনিটরি পলিসি, এই যে MONETARY মনিটরি POLICY পলিসি। MONETARY মনিটরি পলিসি এইভাবে আমরা এটা দেখি। তো জাস্ট এখানে একটু লিখে রাখেন গভর্নমেন্ট ইউজ যাতে মনে থাকে, কারণ আমাদের তো পড়তে হবে এখান থেকে। দেখেন গভর্নমেন্ট ইউজ মনিটরি পলিসি, government use monetary policy to control government use monetary policy to control government use monetary policy to control money market। তাহলে আমাদের মনে থাকবে যে আমরা মনিটরি পলিসিটা কখন ইউজ করব। গভর্নমেন্ট ইউজ মনিটরি পলিসি টু কন্ট্রোল মানি মার্কেট, MONEY মানি মার্কেট। মানি মার্কেটটাকে কন্ট্রোল করার জন্য আমরা মনিটরি পলিসি ইউজ করি। তারপরে ওখানে দুটো বুলেট পয়েন্ট দিয়ে লেখেন, ওখানে আমরা দুটো বুলেট পয়েন্ট দিব তাহলে আরো ভালো মতো মনে থাকবে। একটা লেখেন হচ্ছেন গিয়ে ইন্টারেস্ট রেট প্রথম বুলেট পয়েন্টে, মানে এটা দিয়ে এমন হবে যে ইন্টারেস্ট রেটটা কন্ট্রোলে আসবে মানি মার্কেটে, স্পেশালি ইন্টারেস্ট রেট। গভর্নমেন্ট ইউজ মনিটারি পলিসি টু কন্ট্রোল মানি মার্কেট। তারপরে প্রথম বুলেট পয়েন্ট দিয়ে লেখেন হচ্ছে ইন্টারেস্ট রেট। আর সেকেন্ড বুলেট পয়েন্ট দিয়ে লেখেন হচ্ছে গিয়ে লিখেছি, আর সেকেন্ড বুলেট পয়েন্ট দিয়ে লেখেন হচ্ছে গিয়ে ইনফ্লেশন রেট। আমরা কি বলছিলাম যে এই মনিটরি পলিসি যেটা আমরা আসছি এটা হচ্ছে কি গভর্নমেন্ট কি কন্ট্রোল করার জন্য করে, যেটা মানি মার্কেট কন্ট্রোল করার জন্য কিন্তু আমরা এটা স্টাডি করছি। আমাদের বইয়েও কিন্তু সেটাই দেখাচ্ছে। ওভারঅল যখন আমরা কুইক রিভিউ দেখব তখন এখানে আলোচনাগুলো করা আছে বাই দ্য ওয়ে। এখানে কুইক রিভিউতে আমি যাচ্ছিলাম কিন্তু এখানে কিন্তু দেখাবে যে এইটা এখানে ফেডারেল ব্যাংক বলবে, আমরা আসবো এগুলো। তো ওখানে দেখাই যাবে যে ইনফ্লেশন রেটটাকে যখন আমরা যখন মনিটারি পলিসিটা ইউজ করব ইট উইল হেল্প আস টু কন্ট্রোল ওভারঅল দ্য মানি মার্কেট। আর যদি কিছুই না বুঝি তখন আমরা এই যে কুইক ওভারভিউটা যদি দেখি
সেখানেও আমরা আসলে বুঝতে পারবো যে how government control the money market, sorry, the interest rate or the inflation using the monetary policy. Here is a picture আমরা যেটা দিয়ে দেখতে পাচ্ছি যে লং রানে কিভাবে মানে গভর্নমেন্ট, এবং এখানে আমরা দেখতে পাবো যে আসলে ইন্টারেস্ট রেটটা কতটুকু থাকার কথা, কিন্তু এই মনিটারি পলিসিটা ইউজ করে ফেডারেল ব্যাংকের আমরা এখানে একটা শো দেখবো, সেখান থেকে দেখবো যেটা মডারেট লেভেলে আমরা কিন্তু ইন্টারেস্ট রেটটাও আমরা এখানে কন্ট্রোল করছি। আচ্ছা, এখন চলে যাই। সো হোয়াট ইজ মনিটারি পলিসি, এটাই আমার এখন কনসার্ন, সেখানে যাই। সো এটাই বুঝলাম যে মানি মার্কেট কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট একটা পলিসি নিবে, এবং মানি মার্কেটের স্পেশালি এখানে আমরা ইন্টারেস্ট রেট এন্ড ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার কাজ করব। সো দ্যাট পলিসি ইজ আওয়ার monetary policy. This monetary policy, it's two type. One is stimulative monetary policy, another one is restrictive monetary policy. So stimulative মানে স্টিমুলেশন দেওয়া, মানে এখানে একটা এমন একটা কিছু করব যে কারণে জিনিস ইকোনমিতে একটা ওভারঅল এক্সপান্ড হবে, বড় হবে, এরকম একটা যখন সিচুয়েশন হয়, দ্যাটস উই কল স্টিমুলেশন আর স্টিমুলেটিভ। এই জিনিসগুলো আমরা এখান থেকে বুঝে থাকি। So under the stimulative monetary policy, Federal Reserve Bank, আচ্ছা এখানে ফেড বলতে ফেডারেল রিজার্ভ ব্যাংক বোঝাচ্ছে, which is central bank. আমরা ডিপোজিটরি ইনস্টিটিউট সম্পর্কে পড়ে আসছি। সো ওখানে আমরা দেখেছিলাম যে ব্যাংক কিন্তু মেইনলি দুইটা হয়। একটা আমরা পেয়েছিলাম হচ্ছে গিয়ে কমার্শিয়াল ব্যাংক, যেখানে আমরা দেখছিলাম যে তাদের মেইন কাজ থাকে হচ্ছে টু কালেক্টিং দ্য ডিপোজিট and distribute the loan, এরকম একটা বিষয়। আর আরেকটা ব্যাংক ছিল যে যার কাজ কিন্তু হচ্ছে কি সব লোন কালেকশন বা আদার্স কিছুই সে করছিল না, যাকে আমরা সেন্ট্রাল ব্যাংক বলছিলাম, হু অ্যাক্ট অ্যাজ এ ব্যাংকার অফ ব্যাংকার্স অর হু অ্যাক্ট অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অফ গভর্নমেন্ট, দ্যাটস কল দ্য সেন্ট্রাল ব্যাংক। সো এই সেন্ট্রাল ব্যাংকে it has different name in different country, like in Bangladesh it's called Bangladesh Bank, in India it's called the State Bank of India। সো ইউএসএ তে যেহেতু আমরা ইউএস ইকোনমির বেসিসে পড়ছি, আমাদের বইগুলো ওইখানে রেফারেন্সেস, আমরা ওদের রেফারেন্স ধরে পড়ছি। তো এখানে আমরা ওটার নাম ইউএসএ তে এটার নাম হচ্ছে কি ফেডারেল রিজার্ভ ব্যাংক, শর্টকাটে ওটা বলে এফইডি, ফেড। So when government wants to introduce the stimulative monetary policy, গভর্নমেন্টের তো একটা পলিসি মেকার থাকে, তখন যেটা হয় যে ফেডারেল রিজার্ভ ব্যাংক, আমরা কিন্তু এই ছবিটা আঁকবো, তো এখন নাও আঁকতে পারেন, আগে একটু বুঝে নিই, তারপর আমি সময় দিব, তখন এঁকে নিব। সো আগে বুঝি তারপরে আঁকবো, এখন আপাতত আঁকতে হবে না, আগে বোঝার চেষ্টা করি। সো when there is stimulative monetary policy, ফেডারেল রিজার্ভ ব্যাংক যেটা ছিল, it um, sells the treasury bond, sorry, মানে ইনভেস্টর বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে কি বড় বড় কমার্শিয়াল ব্যাংক বা বড় বড় ইনভেস্টর যারা অনেক বড় বন্ড কিনতে পারে, আমার আপনার মতো পার্সনদেরকে বোঝাচ্ছে না। এখানে এই বন্ড গুলোর সাইজ কিন্তু অনেক হয়, ধরেন 1000 কোটি টাকা, 2000 কোটি টাকা, এরকম অ্যামাউন্টের বন্ড হয়। বন্ড তো আমরা বুঝি মানে সিকিউরিটি, একটা পেপারের মতো, যে পেপারের এগেনস্টে আবার আপনি সেই ইনস্টিটিউটকে দিলে, সেই ডিপোজিটরি ইনস্টিটিউটকে দিলে আমরা উইথড্র করলে আমরা সেই টাকাটা পাবো। সো গভর্নমেন্ট যখন এটাকে সেল করে, এটাকে আমরা ট্রেজারি সিকিউরিটি বলি, মানে গভর্নমেন্ট যে বন্ড যেটা, এটার ভ্যালু অনেক বেশি থাকে, মানে এটা অনেক বড় অ্যামাউন্টের একটা সিকিউরিটি হয়। এবং এটার আরো একটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে এই ট্রেজারি বন্ড গুলোর ইন্টারেস্ট রেটটা অনেক হাই থাকে, এই কারণেই আসলে ইনভেস্টররা কিনতে ইন্টারেস্টেড হয়। যেমন আমি একবার শুনেছিলাম ওই ডাচ বাংলা ব্যাংক নাকি এটার শুনেছিলাম, তো সেখানে আমি শুনেছিলাম যে ইন্টারেস্ট রেটটা কেমন, যে ধরেন 3 মাস যদি আমি বন্ডটা হোল্ড করে রাখি অলমোস্ট ডাবল টাকা পাবো, মানে এরকম যে ধরেন 300 কোটি টাকার আমি একটা বন্ড কিনলাম, আমি যদি এটাকে মানে 300 কোটি টাকার বন্ড আমি 3 মাসের মধ্যে উইথড্র করতে পারবো না, এরকমই হয় ট্রেজারি বন্ড গুলো, একটা টাইম ফ্রেম থাকে, এর মধ্যে উইথড্র করতে পারবো না। 300 টাকার বন্ড, সেটা 3 মাস পরে আমাকে ধরেন অলমোস্ট 400 কোটি টাকা দিবে, তাহলে 3 মাস একটা বন্ড হোল্ড করে রেখে আমি 100 কোটি টাকার প্রফিট করে ফেলছি। চিন্তা করছেন কি পরিমাণ ইন্টারেস্ট। তো এই কারণে দেখা যায় যে ট্রেজারি বন্ড গুলো কিন্তু ইনভেস্টররা কিনতেও চায়, এটাও আর একটা রিজন, মানে ট্রেজারি বন্ড কিনতেও চায়, এমন না যে কিনতে চাচ্ছে না, তাও না, ট্রেজারি বন্ডও কিনতে চায়। আচ্ছা, সো এখানে যেটা হয় যে স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে যখন আমরা আসছি, তখন এই ফেডারেল রিজার্ভ ব্যাংক
সেটা যেটা করে মানে গভর্নমেন্টের সাজেশনে ডেফিনেটলি গভর্নমেন্টের পলিসি মেকাররা থাকে বা অন্য আদার্স ফাংশন থাকে তাদের সাজেশনে যেটা হয় যে গভর্নমেন্ট যে ট্রেজারি বন্ড গুলো সেল করেছিল আমি বলছি যে এখানে ইনভেস্টর বলতে আমরা বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডিপোজিটরি ইনস্টিটিউট যাদের ওই যে বলছি এই হিউজ অ্যামাউন্ট টাকা আমার আপনার মতো ইন্ডিভিজুয়াল পার্সন না তাদের কাছ থেকে এই টাকাটা এই বন্ডটা পারচেজ করে নিচ্ছে অর্থাৎ আমার আপনার কাছে যে ট্রেজারি বন্ড ছিল ধরে নিচ্ছে আমরাই সেই বড় বড় ডিপোজিটরি ইনস্টিটিউট সেখান থেকে এই আমি আমার যে ইয়াটা ছিল এটাকে কি বলে যে সিকিউরিটিটা ছিল সেটা আমি আবার নিয়ে নিলাম ব্যাক করে নিলাম আচ্ছা যখন এটা আমি কিনে নিলাম তখন যেটা হলো তাহলে ট্রেজারি সিকিউরিটিটা যখন আমার কাছ থেকে নিয়ে নিছে তাহলে যে গভর্নমেন্ট আমার টাকাটা তো অলরেডি ছিল 300 কোটি টাকা আমি ধরেন এখন ট্রেজারি সিকিউরিটি আমি ধরেন বাংলাদেশের বেসিসে ডাচ বাংলা ব্যাংক এটা কিনেছে তাহলে ডাচ বাংলা ব্যাংকের কাছে 300 কোটি টাকা ছিল সেই টাকাটা ফেডারেল রিজার্ভ ব্যাংক মানে সেন্ট্রাল ব্যাংক যেহেতু স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে আসতে যাচ্ছে সো ডাচ বাংলা ব্যাংকের কাছ থেকে ওই সিকিউরিটিটা আবার ব্যাক করে নিল বলেছে তুমি আমাকে ওই বন্ডটা দিয়ে দাও তো বন্ডটা দিলে তো ডাচ বাংলা ব্যাংক এখন টাকা ব্যাক করতে হবে তো টাকাটা কি তখন সে 300 কোটি টাকা দিবে না উইথ ইন্টারেস্ট পে করবে সো গভর্নমেন্ট উইল পে মোর মানি হুইচ ইজ যেমন বলেন যে 400 ধরেন যে 400 কোটি টাকা ইনভেস্টরকে দিল তো তখন কি হলো 400 কোটি টাকা যখন ইনভেস্টরকে দিয়ে দিল তার মানে হচ্ছে গিয়ে এদের ফান্ডটা রেইজ করলো ফান্ডটা বাড়লো আচ্ছা ফান্ডটা যখন বেড়ে গেল এখন আসি ফান্ডটা কিভাবে বাড়লো ফান্ডটা বাড়লো এই কারণে যে এই যে আমি ট্রেজারি সিকিউরিটিটা যখন আমার কাছ থেকে নিয়ে নিল এখন তো আমার হাতে টাকা চলে আসছে মানে আমি ওই যে কমার্শিয়াল ব্যাংক হই বা আমি বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হই যেটাই হই না কেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যেটাই হই না কেন আমার হাতে তো হচ্ছে গিয়ে এখন এই টাকাটা আমার কাছে আবার ব্যাক করে আছে এখন আমি কি 400 কোটি টাকা ঘরের মধ্যে নিয়ে বসে থাকবো আপনার কমন সেন্স কি বলে টাকাটা আমি কি করব দেখি কেউ বলতে পারে নাকি খাদিজা ম্যাম ইনভেস্ট করব। ইনভেস্ট করবো খাদিজা আপনার কি মনে হয় খুদেজাজ সরি টাকাটা কি করব আমরা ম্যাম ইনভেস্ট করব ওই যে ও যেটা বললো ওরকমই ইনভেস্ট করব এবং টাকাটাকে আমি বাসায় রাখবো না ব্যাংকে রাখবো ম্যাম ব্যাংকে ব্যাংকে। ব্যাংকে রাখবো না ব্যাংকে কিন্তু আমরা এই টাকাটা রাখবো টাকাটা কিন্তু আমি হাতে ধরে রাখবো না যে আমার বাসায় কি টাকার বালিশ বানায় শুয়ে থাকবো না বা টাকার বিছানা বানায় কিন্তু শুয়ে থাকবো না জি ম্যাম তো যেই টাকাটা যখনই এই যে আমি বললাম সিকিউরিটিটা আমি দিয়ে দিলাম আমার কাছে আবার গভর্নমেন্টের কাছ থেকে টাকা চলে আসলো থ্রু দ্য সেন্ট্রাল ব্যাংক আমার কিন্তু মানে আমরাই ইনভেস্টর ধরেন আমরাই এরকম বড় বড় গ্রুপ অনেক টাকা আমাদের সো আমাদের কাছে কিন্তু সিকিউরিটি টাকাটা চলে আসলো মানে এই টাকাটা এই যে গভর্নমেন্ট আমাকে টাকা এই জন্য অ্যারোটা দিয়ে যে ডলার সাইনটা দিয়ে বুঝেছে তো ইনভেস্টরদের কাছে যখন টাকাটা আমরা আপনার হাতে যখন টাকাটা চলে আসে আমরা এখন কি করছি আমরা তো অনেক খুশি তো আমরা অনেক খুশি হয়ে সেই টাকাটা ব্যাংকে ডিপোজিট করলাম মানে এখন তো টাকাটা তো আর রাখা সম্ভব না আমার হাতে রাখা সম্ভব না মানে এই টাকাটা একটা সিকিউরিটি আছে এতটা হিউজ টাকা তো আমরা আসলে ক্যারি করি না তো ওই টাকাটা তখন আমরা ব্যাংকে রেখে দিচ্ছি ব্যাংকে যখন রাখছি হুইচ মিনস ব্যাংক ফান্ড ইনক্রিজেস আমার যে ব্যাংকে যে ফান্ড ছিল সেই ফান্ডটা ইনক্রিজ করছে বাড়ছে তো ব্যাংকের ফান্ডটা যখন বেড়ে গেল আমার ব্যাংকের ফান্ড যখন ইনক্রিজ করলো তখন যেটা হলো ব্যাংকের ফান্ড কেন বাড়লো কারণ হচ্ছে ব্যাংকে তো অলরেডি কিছু টাকা ছিলই তো সেখান থেকে আবার হচ্ছে গিয়ে আমি আমার আমার হাতে যে এক্সট্রা টাকা আসলো এই যে এই মনিটারি পলিসি স্টিমুলেটিভ মনিটারি পলিসি মানে সেই টাকাটা আমি ব্যাংকে রেখে দিলাম সেই জন্যই বলছি যে এখানে আমার সামহাও ব্যাংকের ফান্ডটা বেড়ে গেল আচ্ছা ব্যাংকের ফান্ড যখন ইনক্রিজ করলো তখন কি হচ্ছে এবার আসি এবার চিন্তা করেন ব্যাংক বা ডিপোজিটরি ইনস্টিটিউট গুলোর কাজ কি তারা কিন্তু ওই যে আমরা জানি যে তাদেরও তো এটাও তো একটা বিজনেস ফার্ম অর্থাৎ এনিহাও তাদেরকে তো এখানে বিজনেস করতে হবে তারা তো আর এখানে আসলে যেটাকে বলে যে ভলেন্টারি ওয়ার্কে আসে নাই ওদের টার্গেট যেটা থাকে যে তারা ডিপোজিটরদের কাছ থেকে ডিপোজিট কালেক্ট করে তারপরে সেই টাকাটা সেটাই আবার হচ্ছে গিয়ে লোন দেয় লোন থেকে যে ইন্টারেস্ট পায় লোনটা যখন ব্যাক করে লোন থেকে যে ইন্টারেস্ট পায় সেটা দিয়ে তাদের ব্যাংকটা চলে এরকম এখন ব্যাংকের কাছে যত বেশি লিকুইড অ্যাসেট থাকবে এটা কিন্তু ব্যাংকের জন্য তত ডিমেরিটস অর্থাৎ খারাপ ওটা ব্যাংক কিন্তু কখনোই চায় না যে তার কাছে বেশি লিকুইড মানে যা আমি যতটুকু জানি
এটা একটা রেশিও থাকে, এটা 10%। অর্থাৎ আপনি যদি 100 টাকা ডিপোজিট করেন, 100 টাকার মধ্যে মাত্র 10 টাকা রেখে বাকি 90 টাকায় ওরা কিন্তু মানে ধার দিয়ে দেয়, এরকম একটা সিস্টেম থাকে। এখন ব্যাংকের হাতে লিকুইড মানি বেড়ে গেল, মানে এই যে ব্যাংকের ফান্ড ইনক্রিজ করলো কারণ স্টিমুলেটিভ মনিটারি পলিসির কারণে ইনভেস্টরদের হাতে টাকা চলে আসে, ওরা এটা ব্যাংকে ডিপোজিট করে ফেলেছে। এখন যেহেতু ব্যাংক দেখলো তার হাতে অনেক টাকা, এই টাকা যদি আইডল সে ফেলে রাখে, মানে ব্যাংকের ভোল্টে জমা করে রেখে দিল, এটা যদি এভাবে ফেলে রাখে তাহলে ব্যাংকের জন্য এটা কিন্তু ভালো না। অর্থাৎ ব্যাংকের দেখা যাবে যে এটা কিন্তু ব্যাংকের কোনো বেনিফিট নেই। তাহলে ব্যাংক কি করবে? ব্যাংক চেষ্টা করবে এমন কোনো পলিসি নিতে বা এমন কিছু করতে যেটাতে হচ্ছে মানে এমন কোনো পলিসি নিতে বা এমন কিছু করতে যাতে এই যে ব্যাংকের হাতে যে টাকাটা আছে এই টাকাটা আবার মানে ব্যাংক এমন ভাবে ইউজ করতে পারে যাতে হচ্ছে গিয়ে ব্যাংকের প্রফিট হয়। কারণ ব্যাংকও তো একটা বিজনেস ফার্ম, বিজনেস ইনস্টিটিউট, ও তো আর ইয়া করবে না, ওটাকে কি বলে যে মানে ওই যে বললাম ভলেন্টারি ভাবে তো পড়ে থাকবে না, সেও এখান থেকে আপনার হচ্ছে গিয়ে একটা যেটাকে বলে যে বিজনেস করার চেষ্টা করবে। সো ব্যাংক কি করলো, তখন ব্যাংক ইন্টারেস্ট রেটটা কমাই দিবে। এই জন্যই বলছে যে এখানে ইন্টারেস্ট রেট ডিক্রিজ কেন হচ্ছে আমি এটা একটু বলি। আগে একটু অন্যভাবে চিন্তা করে আসি। ধরেন আহ খুদেজা একটা কার পারচেজ করতে চায়, এখন গাড়ি কিনতে চাচ্ছে, গাড়ি কেনার জন্য ওনার লোন দরকার। কত টাকার গাড়ি কিনবেন খুদেজা বলেন? ম্যাম কত? কত লাখ টাকা দিয়ে 20 গাড়ি কিনবেন? লাখ। 20 লাখ। আচ্ছা, খুদেজা 20 লাখ টাকা দিয়ে গাড়ি কিনবে। এখন খুদেজা দেখলো যে ব্যাংকের ইন্টারেস্ট রেট হচ্ছে 1%। 20 লাখ টাকা যদি সে লোন নেয় বছরে, ধরেন খুব বেশি না 10,000 টাকা ইন্টারেস্ট দিলেই সে 20 লাখ টাকা লোন নিতে পারবে। তাহলে কি খুদেজা লোনটা নেওয়ার কথা চিন্তা করবে না? 1% মানে 20 লাখ টাকায় বছরে, প্রতি মাসেও না বছরে এক্সট্রা ধরেন 20,000 টাকা দিতে হবে। তো এইভাবে আস্তে আস্তে সে লোন শোধ করবে। উনি কিন্তু ইন্টারেস্টেড হবে, ইভেন আমি নিতে ইন্টারেস্টেড হবো। আমি চিন্তা করো এত কম টাকায় যদি, এত কম লোন নিয়ে যদি আমি কার পারচেজ করতে পারি তাহলে মানে ইন্টারেস্ট দিয়ে আমি তো খুবই, যেমন দেখবেন যে ব্যাংকাররা কিন্তু প্রচুর লোন টোন নেয় কারণ ওদের জন্য অনেক বেনিফিট থাকে, তো ওরা দেখা যায় ওইটা ইউজ করে লোন টোন নেয় এবং কাজ করে। তো যেটা বলছিলাম আহ আপনার সেটা হচ্ছে গিয়ে যে তখন যেটা হয় যে ইন্টারেস্ট রেটটা হচ্ছে আপনার ব্যাংক কমায় দেয়। কারণ হচ্ছে আচ্ছা আরেকটা আসে, এবার উল্টো আসে। এখন খুদেজা সেম, আমরা সবাই তখন দেখা যায় যে ইন্টারেস্ট রেটটা যখন কমে যাবে আমরা সবাই দেখা যাবে যে আমরা কিন্তু লোন করতে ইন্টারেস্টেড হব। ইভেন বাংলাদেশের মাঝখানে আপনার হচ্ছে গিয়ে কার মানে গাড়ি গাড়ি কেনার একটা রেশিও বেড়ে গিয়েছিল। তখন এরকমই ইয়াটা ছিল, দেখা যাচ্ছিল যে কার লোনটা বাংলাদেশে খুব কম ছিল, মানে কার লোনটা যদি আমি কম্পেয়ার করি কার লোনের ইন্টারেস্ট রেটটা খুব কম ছিল। এই কারণে খুব প্রচুর গাড়ি কেনার একটা বিষয় আসছিল। এবার আসি তো এখন আহ এরপরে যেটা হলো যে আমরা যখন স্টিমুলেটিভ তো এখন যদি উল্টো হয়, ধরেন ইন্টারেস্ট রেট আমি বলছিলাম 1%, মানে ইন্টারেস্ট রেট এখন যেটা আছে বর্তমানে ইন্টারেস্ট রেট ইজ মোর দেন 13%। তো এত বেশি যদি ইন্টারেস্ট রেট থাকে তখন কি আমি আসলে লোন নিতে পারবো? আমি নিজেই মাঝখানে এরকম হয়েছিল আমার, যে আমি হচ্ছে গিয়ে আমার মাঝখানে এরকম হয়েছিল যে আমি মানে আসলে ট্রান্সপোর্টেশনের জন্য বেশ ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়। আর মাঝখানে আম্মুকে নিয়ে মুভমেন্ট করার বিষয় ছিল, তো এগুলো নিয়ে তখন না মানে আমার মধ্যে একটা ফিল সবসময় কাজ করতো যে আম্মুকে দেখানো মানে কি আমার কাছে মনে হতো যে আম্মুর জন্য আমি এটা করে ফেলি, ওয়েট করব নিয়ার ফিউচারে যদি আম্মু না থাকে, এই ফিলটা আমার সবসময় থাকতো। ফিউচারে থাকবে না আম্মু সেটা না, আমার মনে হতো যে আম্মু আস্তে আস্তে তো বয়স হয়ে যাচ্ছে, মানে স্ট্রেংথটা কমে যাবে, স্ট্রেংথটা কমে যাওয়ার আগেই আম্মুর জন্য আমি সব করে ফেলবো এরকমই। এই জন্যই আমি কিন্তু বেশ জবে জয়েন করে খুব আর্লি টাইমে আম্মুকে নিয়ে বাইরে টাইরে চলে গেছিলাম, ইচ্ছা করছিলাম যে আম্মুর কাছে মনে হচ্ছে যে আম্মু এরকম হাঁটা চলাফেরা করতে পারবে না, স্ট্রেংথ থাকবে না। এখন তখন আমি দেখলাম যে কার লোনটা নেওয়া পসিবল হচ্ছে না, বিকজ দ্য ইন্টারেস্ট রেট ইজ রিয়েলি হাই। এখন ইন্টারেস্ট রেটটা যখন হাই হয়ে যায় তখন কিন্তু আমরা আবার ইনভেস্টমেন্ট, যে সবাই বলছেন যে ব্যাংকের আমরা আমার টাকা থাকলে আমরা ইনভেস্টমেন্ট করবো, তখন কিন্তু আমরা লোন বা ইনভেস্টমেন্টের কথা চিন্তাটা কম করি। তো যেটাতে ছিলাম এখন ওটাতে আসি। সো ফেডারেল রিজার্ভ ব্যাংক, হ্যাঁ এটা আমার আমার ব্যাপার। হ্যাঁ, ফেডারেল রিজার্ভ ব্যাংক যখন হচ্ছে গিয়ে
স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে ইন্টারেস্টেড হলো, তো ওই যে ওইটাই বললাম, তখন ফেডারেল রিজার্ভ ব্যাংক সেলস ইটস purchases treasury securities from its investor. So when they purchase its treasury securities from its investor, Federal Reserve Bank কিন্তু যে টাকাটা ব্যাক করে দিল। When they back those money, that means the bank fund increases, and when the bank fund increases, it decreases the interest rate, because when the deposit increases, government কিন্তু চাবে যে আমার যেহেতু ডিপোজিটটা বেড়ে গেছে, so now I would like to sorry, my mistake. The depository institute would like, I would like to decrease the interest rate so that people will borrow more money and they will invest, কারণ তাদের কাছে তো টাকাটা যে বললাম যে হোল্ড করে রাখাটা তাদের জন্য লসের মতো বিষয়, তো তারা টাকাটা কিন্তু তখন এই যে বললাম যে ব্যাংক থেকে হচ্ছে গিয়ে টাকাটা ওই যে লোনটা নিবে, এবং মানে টাকাটা যাতে আইডল না পড়ে থাকে এই জন্য ইন্টারেস্ট রেটটাই কমাই দিবে, ইন্টারেস্ট রেটটা কমাই দিবে এবং হচ্ছে গিয়ে ফান্ডটা ইউজ করার চেষ্টা করতে। তাহলে আচ্ছা, এখন একটু চিন্তা করেন, মার্কেটে যদি ইনভেস্টমেন্ট বাড়ে, মানে ইন্টারেস্ট রেট যেহেতু কমে গেছে, আমি প্রচুর ইনভেস্টমেন্ট করি, আমি গাড়িটা দিয়ে বলছি, ওটা দিয়ে এক্সাম্পল, তো আমাদের সবার গাড়ি আছে, আমাদের যদি সবার গাড়ি থেকে আমরা কি করব, আমাদের গাড়ি থেকে একটা এমপ্লয়মেন্টের সবার একটা করে ড্রাইভার লাগবে, বা ধরেন আমরা কারটা উবারে দিয়ে দিলাম, তাহলে কি একটা এমপ্লয়মেন্ট জেনারেশন হলো না? বা ধরেন কেউ ইনভেস্টমেন্টে যাবে, হচ্ছে গিয়ে ধরেন কার বিজনেসে আসবে, তাহলে একটা ইনভেস্টমেন্ট হলো না, মানে এমপ্লয়মেন্ট জেনারেশন হলো। তো যখনই একটা ইকোনমিতে ইনভেস্টমেন্টটা বাড়ে, হুইচ মিনস ইট ক্রিয়েটস জব অপরচুনিটি। সো দেখি তখন কি হলো, উল্টা চলে আসলাম, ইট ক্রিয়েটস দ্য জব অপরচুনিটি। আচ্ছা, জব অপরচুনিটি যখন ইনক্রিজ হলো, তার মানে হচ্ছে গিয়ে আমার আপনার হাতে এখন সবার হাতে জব আছে, যখন আমাদের কাছে টাকা আছে, স্যালারি পাচ্ছি, স্যালারি যখন পাচ্ছি, তাহলে আমি কি করব, আমার স্যালারি যদি আমি পেতে থাকি, তাহলে আমি এখন প্রাইস লেভেল যাই হোক, আমরা কি এইটা এখানে দেই না, প্রাইস লেভেল যাই হোক, আমরা কি কেনাকাটা করব না? মানে আমাদের ডিমান্ডটা বাড়বে না? ইয়েস ম্যাম। প্রাইস লেভেলটা আবারও বুঝাই বলি, তো ইন্টারেস্ট রেটটা যখন ফল করলো, ইনভেস্টমেন্ট বেড়ে গেল, একটা ইকোনমিতে ইনভেস্টমেন্ট বাড়লো, ইনভেস্টমেন্ট বাড়া মানে হচ্ছে নতুন নতুন ভেঞ্চার হচ্ছে, ভেঞ্চারে কি হবে, অবশ্যই আমাদের জব অপরচুনিটি ক্রিয়েট হবে, কারণ ভেঞ্চার মানে কি আমার নতুন পার্সন লাগবে যারা এসে কাজ করবে, তো এরকম ভাবে মানে জব অপরচুনিটি, আনএমপ্লয়মেন্ট রেটটা তখনই ফল করে, জব অপরচুনিটি ক্রিয়েট হয়, জব অপরচুনিটি ক্রিয়েট হওয়া মানে হচ্ছে আমার আপনার হাতে জব আছে, আমরা এখন কাজ করতে পারছি, আমরা ভালো আছি, তাহলে আমাদের যেহেতু স্যালারি আছে, আমাদের জব আছে, তাহলে কি ওভারঅল আমাদের ডিমান্ড বাড়বে, অর্থাৎ আমরা কেনাকাটা করবো, এটাই বুঝাতে চাচ্ছিলাম। সো which means our aggregate expenditure বা স্পেন্ডিং যেটাকে বলা যায়, ওভারঅল আমরা সবাই, আমার হাতে আমার জব আছে, তার মানে আমিও যখন স্পেন্ড করবো, আপনার জব আছে আপনিও স্পেন্ড করবেন, সো আওয়ার এগ্রিগেট স্পেন্ডিং উইল ইনক্রিজ হিয়ার। যখন আমাদের এগ্রিগেট স্পেন্ডিং বাড়বে, এবার একটু আসি, প্রাইস লেভেল যাই হোক, আমার যদি টাকা থাকে হাতে, আমি কি কেনাকাটা করবো না বেশি? জি ম্যাম। একটু বুঝে নিন, আমার প্রাইস লেভেল বেশি কিন্তু আমার হাতে টাকাও আছে, মানে আমার স্যালারি আছে, মানে আমি তো মানে আমি মাস শেষে স্যালারি পাচ্ছি, মানে চালের দাম 100 টাকা থেকে 200 টাকা না হয়ে যায়, কিন্তু আমার হাই স্যালারি পাচ্ছি আমি, এটার কোনো সমস্যা নেই, তাহলে কি আমি চাল কিনবো না, নাকি কিনবো? কি করব? কেনাকাটা কি বন্ধ করে দিব? হয়তো একটু ইয়া হবে, কিন্তু কেনাকাটা কিন্তু, তো এখানে যেটা হয় যে যখন ওভারঅল আমার হচ্ছে গিয়ে স্পেন্ডিং টা ইনক্রিজ করে, মানে আমার ডিমান্ডটা তো বাড়ছে, হুইচ মিনস ডিমান্ড বাড়লে প্রাইস লেভেল অটোমেটিক, মানে যখন আমাদের ডিমান্ড জেনারেশন, এটা বাংলাদেশে তার আমরা বেশি বুঝি যে আমরা একটা প্রোডাক্ট ডিমান্ড করলেই তখন দেখা যায় সেটা প্রাইস লেভেল বেড়ে যায়। সো এখানে যেটা হবে যে যখনই আমরা এখানে দেখবো যে এগ্রিগেট স্পেন্ডিং ইনক্রিজ করছে, তখন সেখান থেকে আমার যেটা হলো যে আমার প্রাইস লেভেলটা ইনক্রিজ হয়ে গেল, কারণ আমরা আমাদের ডিমান্ড বাড়ায় ফেলছি, প্রাইস লেভেল যখন ইনক্রিজ হয়ে যাচ্ছে, সেটা নিচে দেখি, এখানে আমার প্রাইস লেভেল ইনক্রিজ হয়ে গেল, প্রাইস লেভেলটা যখন ইনক্রিজ হলো, প্রাইস লেভেল ইনক্রিজ হওয়াটাকে আমরা এটাকে বলি হচ্ছে গিয়ে, এটার মিনিং এখানে ইনফ্লেশন দেখা দিল, প্রাইস লেভেল বাড়া কি আমরা জানি ইনফ্লেশন, কিছুদিন আগে মানে দুইটা ক্লাস আগেই পড়েছে, ইনক্রিজ ইন প্রাইস লেভেল মিন্স ইনফ্লেশন।
সো তখন সেখানে ইনফ্লেশন দেখা দেয়। তো এখন আপনার কথা হচ্ছে ম্যাডাম এটা আসলে কি পলিসি হলো? এটাকে আমরা বলি স্টিমুলেটিভ মনিটারি পলিসি। এইটা দেখেন, এই পলিসিটা যদি একটু খেয়াল করে দেখেন, এই পলিসিটা যখন আমি ইমপ্লিমেন্টেশনে আসছি তখন এটা যেটা করছে, এটা মানি মার্কেটে মানি সাপ্লাই বাড়ায় দিচ্ছে। এই যে প্রথম কথাটা বলেছিলাম, দেখেন এটা মানি মার্কেট কন্ট্রোল করে, দেখেন এখানে আমার মানি সাপ্লাই বেড়ে গেল সামহাউ, এবং ইন্টারেস্ট রেটটা হয়তো কোনো কারণে আনকন্ট্রোলড হয়ে গেছিল অনেক বেশি। এই ইন্টারেস্ট রেটটাকে কন্ট্রোল করা দরকার ছিল, কমানো দরকার ছিল। তখন গভর্নমেন্ট স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে যাবে। বা আরো যদি উল্টো ভাবে চিন্তা করি, গভর্নমেন্ট কোনো কারণে ইকোনমিটাকে এক্সপান্ড করতে চাচ্ছিল, দেখেন স্টিমুলেটিভ মনিটারি পলিসি যখন দিচ্ছি, ব্যাংক ফান্ড বাড়ছে, ইনভেস্টমেন্ট বাড়ছে। ইনভেস্টমেন্ট বাড়ার কারণে কিন্তু ওভারঅল ইকোনমিতে একটা মানে একটা এক্সপানশন হচ্ছে, এই যে জব ক্রিয়েশন হচ্ছে, আমি কিন্তু পজিটিভ কথাবার্তা বলছি, জব ক্রিয়েশন হচ্ছে, এই কারণে কিন্তু আমরা একটা পজিটিভ সাইড দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো কিন্তু যখন আমরা স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে যাব আমরা দেখতে পাবো। তো এটা হচ্ছে বিষয়টা। আমরা এখন এটা একটু লিখি, তারপর আবার একটু বোঝাবো। So, আমি একটু 2 মিনিট টাইম দিচ্ছি। এখন এই যে অ্যারো অ্যারো দিয়ে এই ছবিটা আঁকে, ছবিটা এঁকে ফেলি। আমি বলেছিলাম টাইম দিব, এখন ড্র করেন সবাই। তারপরে আমি আরেকবার রিপিট করব, তাহলে দেখবেন যে এবার এখন যখন এঁকে ফেলবেন এবং রিপিটেশনটা শুনবেন তখন দেখবেন যে বুঝবেন। ওকে, এঁকেছে আমরা সবাই। তাহলে আরেকবার রিপিটেশনে যাই। স্টিমুলেটিভ মনিটারি পলিসিটা যখন আমরা ইমপ্লিমেন্টেশনে যাব, আচ্ছা কি প্রবলেম হয়েছে? সবাই মেসেঞ্জারে এত টেক্সট কেন করছেন? হুম, ওরা জয়েন করতে পারতেছে না মেবি। জাস্ট হচ্ছে গিয়ে লিভ নিয়ে আবার নতুন করে জয়েন করবেন, তাহলেই হবে। এরকম আর তো কোনো সমস্যা দেখি না। ওকে, সো স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে আরেকবার আসি। স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে হচ্ছে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যখন গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট স্টিমুলেটিভ মনিটারি পলিসি, অবশ্যই গভর্নমেন্টের কোনো না কোনো টার্গেট থাকে, সেই বেসিসে তো আসে। এখানে গভর্নমেন্টের টার্গেটটা হচ্ছে অনেকটা এরকম, সেটা হলো যে গভর্নমেন্ট চায় যে ইন্টারেস্ট রেটটা কমাতে, বা হচ্ছে যে স্টিমুলেশন ইকোনমিতে একটা ওভারঅল এক্সপানশনে আসছে, ভালো একটা সিচুয়েশনে নিতেছে, তখন স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে গেল। সো স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে যখন যাবে তখন যেটা হবে যে Federal Reserve Bank বা any kind of central bank for that economy, they will repurchase its treasury securities so that they will back to the money
they collect from the money market with the interest rate. So overall, through the investor, this money will come to the money market. So the bank fund will increase here. When the bank fund will increase the liquidity, there will be overflow of money. So bank will wants to use them. So that's why they will reduce their interest rate. When they reduce their interest rate, more people will borrow money from bank and they will invest. When they will go for the investment, which means there will be a new venture, so that there will be new job opportunities. And when there is new job opportunities, we need more labor in market. When we need more labor in market, we more people will get jobs, so they will get their salaries. So overall, we have money in our hand. আমাদের আপনার হাতে সবার হাতে টাকা চলে আসবে। So aggregate spending will increase. When we have money, we aggregate spending increases, it increase the overall demand. When there is an increase in overall demand, obviously এখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হিসেবে পড়ে, প্রাইস লেভেল ইনক্রিজ হচ্ছে, so that there will be inflation, মানে হাই রেট অফ ইনফ্লেশন। এই স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে যখন গভর্নমেন্ট আসে, তখন কিন্তু এটার নেগেটিভ পার্ট হিসেবে ইনফ্লেশন রেটটা বেড়ে যায়, অর্থাৎ ইনফ্লেশনটা বাড়ে। এবার আসি, আমি বলি না যে বাংলাদেশে ইনফ্লেশন রেট যেটা দেখায়, আমার কাছে এটার থেকে বেশি মনে হয়, কারণ আমার কাছে ওভারঅল গভর্নমেন্টের পলিসিটা দেখলে স্টিমুলেটিভ মনিটারি পলিসির মতো লাগে। আসলে গভর্নমেন্ট অনেক পলিসিস নিচ্ছে, যেটা কারণে বাংলাদেশে কিন্তু ইনভেস্টমেন্ট বাড়ছে। দেখবেন যে বাংলাদেশে কিন্তু ওভারঅল বেশ ভালো জব ক্রিয়েশন হচ্ছে, মানে বেশ ভালো ডেভেলপমেন্ট হচ্ছে। এই ডেভেলপমেন্ট হতে গেলে কিন্তু এই যে আমি যে পলিসি গুলো বললাম, এই জিনিসগুলো কাজ করছে। তো ডেভেলপমেন্ট গুলো যখন হচ্ছে, তার মানে হচ্ছে গিয়ে সেখানে তো তাহলে আমরা জব অপরচুনিটিও পাচ্ছি এবং এই যে ক্রিয়েশন হচ্ছে। সো এটাই। এখন আসি হচ্ছে কি রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি, ঠিক এটার অপোজিট। অর্থাৎ আমরা যদি স্টিমুলেটিভটা বুঝে থাকি, তাহলে আমাদের জন্য রেস্ট্রিকটিভটা বোঝাটা এতটা ডিফিকাল্ট হবে না। সো রেস্ট্রিকটিভে কি বলছে? রেস্ট্রিকটিভে বলছে হচ্ছে গিয়ে যে এখানে গভর্নমেন্ট আবার ট্রেজারি, এখানে রেস্ট্রিকশনে যেতে যাবে, অর্থাৎ গভর্নমেন্ট এমন কিছু করতে যাবে যেটাতে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে রেস্ট্রিকশনটা মানে মানে যেটা বলা যাচ্ছে যে মানে একটা ওভারঅল একটা রেস্ট্রিকশন চলে আসে। তো এখানে যেটা হলো সেটা হচ্ছে যে গভর্নমেন্ট তখন এই যে ট্রেজারি সিকিউরিটি যেটা ছিল, সেটা হচ্ছে গিয়ে আবার রিপারচেজ করে নিচ্ছে। ট্রেজারি সিকিউরিটিটা মানে সরি ভুল বললাম, সেল করে দিচ্ছে। সো ট্রেজারি সিকিউরিটিটা যখন আমি সেল করে দিলাম, আমি আমার ইনভেস্টরদের কাছে আমি ট্রেজারি সিকিউরিটিটা সেল করে দিলাম। তো এই যে একই কথা যে বললো যে আমি আপনার ৩০০ কোটি টাকার একটা ট্রেজারি সিকিউরিটি সেল করলাম, ট্রেজারি সিকিউরিটিটা সেল করে দিলাম, তাহলে কি হচ্ছে, মার্কেট থেকে আমি কিন্তু ৩০০ টাকা বের করে নিলাম, মানে নিয়ে নিলাম। আচ্ছা, ৩০০ টাকা আমি যখন মার্কেট থেকে নিয়ে নিলাম, তখন যেটা হলো তাহলে হচ্ছে গিয়ে টাকাটা গভর্নমেন্টের কাছে চলে গেল। মানে মানি মার্কেট থেকে কিন্তু এই টাকাটা আউট হয়ে গেল। এই জন্য এখানে দেখাচ্ছে, আবার আমি সময় দিব এটা ড্র করার জন্য, তো আপাতত আগে বুঝে নেই। সো আমি একটা ভালো এবং ইন্টারেস্ট রেট যে ওইরকম গভর্নমেন্ট মানে এখানে এত বেশি গভর্নমেন্ট ইন্টারেস্ট রেটটা দেখায় যে আমরা আসলে নিতে ইন্টারেস্টেড হয়ে যাই। তো যেটা হলো যে তারপরে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে যে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে যখন ট্রেজারি সিকিউরিটিটা গভর্নমেন্ট ওই যে বললো যে ৩০০ কোটি টাকা আপনি যদি ইনভেস্ট মানে এই ট্রেজারি সিকিউরিটিটা কিনে, তাহলে গভর্নমেন্ট সেখান থেকে হচ্ছে গিয়ে সেটা ৩ মাস পরে ৪০০ কোটি টাকা, তাতে ইনভেস্টররা তো এইভাবে নিতেই যাবে। ইনভেস্টররা ট্রেজারি সিকিউরিটিটা পারচেস করে নিল। তো ইনভেস্টররা যখন ট্রেজারি সিকিউরিটিটা পারচেস করলো, যে ট্রেজারি সিকিউরিটি আমার সেন্ট্রাল ব্যাংক থেকে বা ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে ইনভেস্টরদের কাছে, ইনভেস্টরদের তো টাকা দিতে হবে, তখন ইনভেস্টররা টাকাটাও গভর্নমেন্টকে দিয়ে দিল। আচ্ছা, গভর্নমেন্টকে যখন দিয়ে দিল তখন হচ্ছে গিয়ে গভর্নমেন্টকে যখন দিয়ে দিল, তারপরে হচ্ছে গিয়ে যেটা হলো, তাহলে এখন মানি মার্কেটে কি মানিটার সাপ্লাই একটু কমে গেল না? বুঝতে পারছি, কারণ আমি তো টাকাটা একই জিনিস, টাকাটা হাতে ছিল না, টাকাটা ব্যাংকে ছিল, ব্যাংক থেকে তুলে আমি দিয়ে দিলাম গভর্নমেন্টকে, যেমন ট্রেজারি সিকিউরিটি একটা বন্ড, জাস্ট একটা পেপার আমার হাতে চলেছে। হ্যাঁ, আমি পেপারটা গভর্নমেন্টকে দিলাম, গভর্নমেন্ট আমাকে আবার টাকা ব্যাক করবে, কিন্তু এখন তো না।
ওকে, সো সেই টাকাটা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো খুব ইরিটেটিং। আর তারা টেক্সট করা বন্ধ করবেন মেসেঞ্জার গ্রুপে। এটা বারবার নোটিফিকেশন আসছে, দরকার নেই তো, বোঝা যাচ্ছে যে লিভ হয়ে যাচ্ছে, তো সেটা আপনি আবার জয়েন করেন, লিভ নিয়ে রিজয়েন করেন। সো তারপরে যেটা হলো যে ব্যাংক ফান্ড, তখন এটা আমার হঠাৎ করে ফল করলো। ব্যাংক ফান্ডটা যখন হচ্ছে গিয়ে ফল করলো, ব্যাংক ফান্ডটা যখন ফল করলো, ব্যাংক ফান্ডটা কেন আমি ডিক্রিজ করছে বলছি, কারণ আমি ট্রেজারি বন্ড কিনে ফেলেছি। সো আমি মানি মার্কেট থেকে টাকাটা গভর্নমেন্ট আসলে তুলে নিল এই সিস্টেমের মাধ্যমে। তো ব্যাংক ফান্ড যখন কম হয়ে গেল, এই যে ব্যাংকে এখন কি হলো, যে ব্যাংক হচ্ছে গিয়ে ব্যাংকে হচ্ছে গিয়ে আপনার ব্যাংক ফান্ডটা যখন ফল করলো, তখন যেটা হলো যে ব্যাংকে আমরা ব্যাংকের হাতে এখন টাকা নেই। এখন ব্যাংকেরও তো যে একইভাবে আমি বলছিলাম যে ব্যাংকে তো চলতে হবে, মানে ব্যাংক এনিহাও ব্যাংক হচ্ছে এখানে মানে ব্যাংক এখানে হচ্ছে নিজেদেরকে সাপোর্ট দিতে হবে, মানে ব্যাংকও তো এখানে তাহলে বিজনেস ম্যাম করতে আসছে। ইন্টারেস্ট রেটটা বেড়ে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তখন ব্যাংক যেটা দেখবে যে আমার হাতে তো বেশি একটা টাকা নাই, এখন আমার কাছে কেউ লেন্ড করতে আসলে আমি কোথা থেকে টাকা দিব, তখন ব্যাংক কিন্তু ইন্টারেস্ট রেটটা বাড়াই দিবে। কারণ ব্যাংকের ওখানে বিজনেস করা নিয়ে কথা, তখন ব্যাংক হাই, কারণ আমার যাদের টাকা লাগবে, এখন ধরেন আমার আসলেই টাকাটা, আমার টাকার প্রয়োজন, তখন ইন্টারেস্ট রেট যাই হোক না কেন আমি কিন্তু লেন্ড করবো। ব্যাংক তো এটা জানে, সবাই তো আর একই ইনভেস্টমেন্টের পারপাসে জানে, অনেকে পার্সোনাল পারপাসে আমরা লোন নিয়ে থাকি। তো তখন যেটা হবে যে ব্যাংক কিন্তু ইন্টারেস্ট রেটটা বাড়াই দিবে। আচ্ছা, এখন উল্টো ভাবে চিন্তা, ইন্টারেস্ট রেট যদি বাড়ে, আমরা কি ওই যে গাড়ি কেনার মতো, ইন্টারেস্ট রেট বাড়লে কি আমরা গাড়ি কিনতে যাব না? তেমনি যারা ইনভেস্টর, ধরেন এসএমই, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ লেভেলে যাদের ভেঞ্চার, তারাও কিন্তু দেখবেন যে লোন গুলো আমরা কিন্তু নিতে ইন্টারেস্টেড হব না, হুইচ মিনস ওভারঅল ইকোনমিতে একটা মানে ইনভেস্টমেন্টের দিকে একটা কিন্তু একটু ইনভেস্টমেন্ট কমে যাবে। ইনভেস্টমেন্ট যখন কমে যাবে, তখন যেটা হবে যে পিপল, মানে জব ক্রিয়েশন কিন্তু সেখানে, জব ক্রিয়েশন না থাকলে নতুন মানুষ, আমরা নতুন পিপল, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টে যারা থাকে তারা কিন্তু জবটা পাবো না। মানে ফ্রেশাররাও যেমন পাবো না, তেমনি সুইচ করে যে গেলে পাবো না, কোনো কারণে ফায়ার হয়ে গেলে আমরা পাবো না, এই সিচুয়েশন হবে। সো এখন আমার হাতে টাকা নাই, তো আমার হাতে টাকা না থাকলে কি আমার এগ্রিগেট, আমার কি ডিমান্ড কমে যাবে না? আমরা তো নর্মালি জানি আমার হাতে টাকা নেই, তার মানে আমি এনিহাও ওয়েলথ এফেক্ট হোক, সাবস্টিটিউশন এফেক্ট হোক, যাই হোক, ওভারঅল ইকোনমিতে আমরা সবাই কম কিনবো। তাহলে কি আমাদের এগ্রিগেট ডিমান্ড কি ফল করবে না? এগ্রিগেট ডিমান্ড যখন ফল করবে, আমরা এখন কিনতেই পারি না, তাহলে প্রাইস লেভেলও ফল করবে। বাই দ্য ওয়ে, তখন যেটা হয় যে সরি, তখন যেটা হবে যে সেখানে প্রাইস লেভেলটা, এখানে যখন ইনক্রিজ করা দেখাচ্ছে, সেখানে প্রাইস লেভেলটা ডিক্রিজ করবে। প্রাইস লেভেল ডিক্রিজ মিন দেয়ার ইজ এ ডিক্রিজ ইন ইনফ্লেশন রেট। এখন বললেন ম্যাডাম এটা কেমন জানি লাগতেছে না, কিন্তু অনেক সময় গভর্নমেন্ট রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিটাও ইমপ্লিমেন্টেশনে যায়, কখন, যখন ইন্টারেস্ট রেটটা অনেক হাই হয়ে, সরি, ইন্টারেস্ট রেটটা দেখা যাচ্ছে যে অনেক লো, এই কারণে মার্কেটে অনেক বেশি টাকা চলে আসছে। এরকম হয় কিন্তু, যেমন এখন আমার কাছে যেটা ফিল আছে, মার্কেটে অনেক টাকা চলে আসছে, তো প্রাইস লেভেলও কিন্তু হাই। এখন এই জায়গাটাতে তো কন্ট্রোল করতে হবে, আমার সবসময় ইনভেস্টমেন্টের দরকার নেই, সবসময় এমপ্লয়মেন্ট জেনারেশনের দরকার নেই, প্রাইস লেভেলেরও কমার দরকার আছে। চালের দাম 10 টাকা থেকে 50 টাকা হয়ে গেলে, মোটা চালের দাম সবাই এফোর্ড করতে পারে, তাহলে তো আমাকে এফোর্ড করার জায়গায় নিয়ে যেতে হবে। এরকম সিচুয়েশন আমরা যখন ফেস করবো, তখনই আমরা এই যে রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিতে যাব, তো তখন এই গভর্নমেন্ট এইভাবে রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিতে যায়। এখন কাইন্ডলি আবার এই পিকচারটা ড্র করেন, আমি সময় দিচ্ছি। নিচের ছবিটা এবং টাইটেল দেন রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি, দিয়ে ছবিটা এঁকে ফেলি। আচ্ছা ম্যাম, হুম, একটা কোশ্চেন বলো। ছিল ম্যাম। হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা ম্যাম, তাহলে হচ্ছে যে মানে প্রাইস হাইকটা, মানে প্রাইসটা যদি লো করতে হয়, তাহলে গভর্নমেন্ট তাহলে বন্ডটা আবার মানে রিবাই করলে তাহলে জিনিসের দাম কমবে। মানে যখন গভর্নমেন্ট চিন্তা করে যে আমি ইনফ্লেশন রেটটাকে কমাই দিব, এক্স্যাক্টলি ম্যাম, বুঝছি ম্যাম। ইনফ্লেশন রেটটা যখন কমাই দিব, তখন গভর্নমেন্ট চিন্তা করলো তাহলে আমি বন্ড গুলো মানে সেল করে দিই। বন্ড গুলো সেল করলে তো মানি মার্কেটে মানি কমে যাচ্ছে,
মানি মার্কেটে যে ইয়াটা তো ইম্প্যাক্টটা তো বুঝাই বললাম, মানি মার্কেটে মানি কমে যাচ্ছে, ওভারঅল ডিমান্ড কমে যাচ্ছে, ওভারঅল ডিমান্ড কমে এমন এমন একটা সিচুয়েশন চলে যাচ্ছে যে হ্যাঁ প্রাইস লেভেলও কমে যাচ্ছে, ইনভেস্টমেন্ট কম। এটার সবগুলোরই পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট আছে। ইম্প্যাক্ট গুলো দেখলেন যে প্রাইস লেভেলও কমছে, আবার সেখানে হচ্ছে গিয়ে ওই যে আমার আনএমপ্লয়মেন্ট রেটটা বাড়বে তখন, কিন্তু এবার আমি এখানে ইনফ্লেশন রেটটা ফল করবে। এখন আমার কোনো সময় ইকোনমিতে ইনফ্লেশন রেট কমার দরকার আছে, আবার কোনো সময় বাড়ারও দরকার, সবই দরকার আছে। এখন আমার এই সিচুয়েশনটা এমন হয়েছিল যে আমি ইনফ্লেশন রেটটাই কমাতে চাচ্ছি। যেমন বাংলাদেশে এখন ইনফ্লেশন রেটটা রিয়েলি হাই, এটা আসলে কমানো দরকার। তো এখন এটা যদি কমানোর কথা আমি চিন্তা করি, তাহলে আমি রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি যাবো, আমি স্টিমুলেটিভে যাব না। কিছুদিন আগে যেটা হচ্ছিল করোনার সময় বা করোনা পরবর্তী সময়, এখন আমরা আসিনি, করোনার মধ্যে যখন ইকোনমিটা একটা ধাক্কা খেলো, কলাপসের মধ্যে চলে আসলো, তখন যেটা হলো যে সেখানে আমাদের আসলে একটা সাপোর্ট দেওয়ার প্রয়োজন হলো। আমার প্রবলেমটা হয়ে গেছে কি, আমার ফোন, আমি মোবাইল ইউজ কম করি, কিন্তু আমার হাতে আমার স্মার্ট ওয়াচ লাগানো, এটার সাথে আমার ফোন কানেক্টেড। আপনি যতবার টেক্সট করতে থাকবেন আপনারা আমার কাছে, ততবার এটা টেক্সট আসছে। আমি তো বুঝতে পারতেছি যে কোনো কারণে সমস্যা হচ্ছে। সমস্যাটা আমি বললাম, এই সমস্যাটা হলে আপনারা রিজয়েন করেন। এটা আমাকে স্ক্রিনশট দিয়ে দেখানোর কিছু নাই, রিজয়েন করেন। আমি তো এখানে বলি নাই যে যে বের হয়ে যাচ্ছে তাকে অ্যাটেন্ডেন্স দিব না, জাস্ট এখন অ্যাটেন্ডেন্সই নেইনি, আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, দ্যাট উড বি ওকে ফর মি। কেন এটা বারবার স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছেন? ওকে, সো তখন যখন গভর্নমেন্ট যদি চিন্তা করে যে না আমি এই হাই প্রাইস লেভেলটা কমাতে যাব, তখন কিন্তু গভর্নমেন্ট রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিতে যাবে। আচ্ছা, প্রত্যেকটাতেই আসে, আমরা তো ফিসকাল পলিসিও পড়বো। এই আমরা মনিটারি পলিসি যাই বা ফিসকাল পলিসি যাই, এটার প্রত্যেকটা পলিসিরই পজিটিভ নেগেটিভ পার্ট আমরা তো পাবোই। তো যেমন স্টিমুলেটিভে যখন যাচ্ছি, তখন কিন্তু এটা পজিটিভ পার্ট হিসেবে দেখতে পাচ্ছি যে আমাদের ওভারঅল মার্কেটে ইনভেস্টমেন্ট বাড়ছে বা জব ক্রিয়েশন হচ্ছে। কিন্তু এটার আবার নেগেটিভ পার্ট হিসেবে কি দেখতে পাচ্ছি? নেগেটিভ পার্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে জব ক্রিয়েশন হলো, কিন্তু জব ক্রিয়েশনের সাথে সাথে আবার আমাদের কিন্তু ইন্টারেস্ট রেট, ভুল বললাম, এখানে কিন্তু আমার ইনফ্লেশন রেটটা বেড়ে গেল। আবার যখন আমি রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিতে চলে আসলাম, এখানে আমরা দেখলাম যে এখানে কিন্তু আমাদের আবার আপনার আপনার প্রাইস লেভেল কমে আসলো, মানে ইনফ্লেশন রেটটা কমে গেল, কিন্তু এটা নেগেটিভ ইম্প্যাক্ট হিসেবে আমরা কিন্তু আবার ইনভেস্টমেন্টটা কম পাচ্ছি, আমাদের ইনভেস্টমেন্ট কমে গেল। তো এরকম থাকবে, অর্থাৎ আপনি যখন মানে সব ভালো এরকম আমরা পাবো না, প্রত্যেকটা পলিসিরই কিছু ভালো দিক থাকবে, আমরা একটা ভালো কিছু পাবো, আবার আবার সেখান থেকে ইন দ্য মিন টাইম কিছু নেগেটিভ পার্টও তো থাকবে, সেটাও আমরা আসবো। তো এরকম হচ্ছে গিয়ে আমরা পাবো। সো এই হচ্ছে গিয়ে আমাদের রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি যেটা যেটা ছিল সেটা আমরা বুঝলাম। এখন আসি এখান থেকে, এখন আমাদের এগ্রিগেট ডিমান্ড, আমরা যেখান থেকে মাদার যে জায়গাটা ছিল, আমরা কিন্তু একটা চ্যাপ্টার শেষ করে ফেললাম, এবং এইটাই আমার এই চ্যাপ্টারের পড়ার মেইনলি কনসার্ন ছিল, যেখান থেকে আমি বলছিলাম যে আমি প্রশ্ন করব। আমি প্রশ্নটাই করব যে এই যে মনিটারি পলিসি কি, বা হোয়াট ডু মিন বাই রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি অর স্টিমুলেটিভ মনিটারি পলিসি, এটা এক্সপ্লেন করতে বলতে পারি, সেটা তখন এই যে এরকম একটা ছবি এঁকে আমরা এক্সপ্লেন করতে পারি। ইফ ইউ ওয়ান্ট আপনি বই থেকেও স্টাডি করতে পারেন, বইয়ের জায়গাটাতেও যাচ্ছি, বইয়েরও এই 3-4টা পেজ, প্রথম 3-4টা পেজ পড়লে হবে, যে কুইক ওভারভিউটা দেখলেও হবে, ওখানেও এই যে এরকমই এখানে দেওয়া আছে। এখানেও ওভারঅল দেখা যাচ্ছে যে আপনার ওভারঅল যেটা এখানে হচ্ছে যে এখানে একটা এখানে হচ্ছে কি আমরা এখানে একটা ওভারঅল কুইক ওভারভিউ থেকে আমরা এখানে এটা পাচ্ছি। সো সেখানে হচ্ছে আমরা এখান থেকেও আমরা এটার অ্যান্সারটা পেতে পারি যদি আমরা মনে করি, এটাই বলতে চাচ্ছিলাম। মানে আমি যেটা বলছিলাম সেই জিনিসটা এখানে আবার এইভাবে টেবিল আকারে দেখানো যায়। ফেডারেল ব্যাংক লোয়ার দ্য ফেডারেল ইন্টারেস্ট রেট ইন লোয়ার হলে, মানে এখানে একটু অন্যভাবে বলেছে, তখন আমরা সবাই ওপেন মার্কেট অপারেশনে যাব, সিকিউরিটি গুলো কিনবো, সিকিউরিটি গুলো মানে একটা হচ্ছে রেস্ট্রিকটিভ আর একটা হচ্ছে স্টিমুলেটিভ। সো ওভারঅল এক জায়গায় দেখবো যে ইনফ্লেশন, এই যে দেখবো যে এক জায়গায় হচ্ছে ইনফ্লেশন রেট ইনক্রিজ করবে আর এক জায়গায় দেখবো ইনফ্লেশন রেট ডিক্রিজ করবে। কিন্তু যখন ইনফ্লেশন রেট ইনক্রিজ করবে, সেখানে আবার যেখানে ইনফ্লেশন রেট ইনক্রিজ করে ওখানে আবার গ্রোথ রেট বাড়ে, যে গ্রোথ রেট বাড়া মানে ওভারঅল ইকোনমিতে ইনভেস্টমেন্টটা বাড়ছে। আবার আরেক জায়গায় দেখবো যে গ্রোথ রেটটা কমে যাচ্ছে। আপনারা একটু পড়বেন, এখন সব জায়গা তো আমার আসলে বলে দিলে তো আর নিজেদের পড়ার জায়গা থাকে না, বা নিজের সেই জায়গাটা একটু স্টাডি করবেন, তাহলে আপনারা আসলে অ্যান্সারটা পাবেন। আমরা কোথায় আছে
এবং কি কি জায়গায় আসলে এখানে আমরা যেটাকে বলা যায় যে ফোকাস করছি এটাই। এরপরে আসি যে এটা আমাদের যে চ্যাপ্টারটাতে ছিলাম এটাতে আসলে কিভাবে আসলে আমি যে বললাম যে একটু অ্যাডজাস্টমেন্ট করে পারবো, এটা একটু বুঝে নিবেন যে আমি কোথা থেকে আমি আবার এগ্রিগেট ডিমান্ডে চলে যাই। তো আমরা একটা রিজন দেখেছিলাম যে আমরা বের করার চেষ্টা করছি ওয়াই দ্য এগ্রিগেট ডিমান্ড কার্ভ উইল মুভ। আমরা দেখবো যে ইনক্রিজ করবে বা ডিক্রিজ করবে। আজকে আর আমি আগাবো না, এখান দিয়েই শেষ করব। তো এখন দেখেন আমরা ছবিটাতেই যাচ্ছি। আমি যদি স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে যাই, স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে গেলে কি ওভারঅল আমার স্পেন্ডিং বাড়ছিল না? সো ওভারঅল আমি যখন মনিটারি পলিসিতে ওভারঅল মানে মানি সাপ্লাইটা কোনো কারণে যখন বাড়াই দিচ্ছিলাম, মানি সাপ্লাইটা যখন বেড়ে যাচ্ছিল, ইন্টারেস্ট রেটটা আমার এখানে ফল করছিল, তখন আমরা দেখতে পাচ্ছিলাম না যে আমার ওভারঅল স্পেন্ডিং বাড়ছিল। স্টিমুলেটিভ মনিটারি পলিসি, সেই যে দেখেন এখানে থার্ড পয়েন্ট বলেছে মনিটারি পলিসি ডিক্রিজেস, মানে এখানে এরকম সরি এই যে ইনক্রিজ করা জায়গাটা যে মনিটারি পলিসি ইনক্রিজেস, মানে যখন আমি স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে যাব মনে কোনো কারণে ওভারঅল ইকোনমিতে আপনার হচ্ছে গিয়ে মানে ইন্টারেস্ট রেট মানে আমি ওই যে বললাম যে আমি মানি সাপ্লাইটা বাড়াই দিব, তখন হচ্ছে গিয়ে সেখানে আমার ওভারঅল এগ্রিগেট ডিমান্ডটাই বেড়ে যাচ্ছে, ইন্টারেস্ট রেটটা ফল করছে, এমন একটা সিচুয়েশন হচ্ছে মার্কেট এক্সপ্যান্ড করছে বা আমার এগ্রিগেট ডিমান্ডটা বাড়ছে। উল্টো যদি হয়, এই যে এখানে থার্ড পয়েন্টে সেটা বলেছে যে আমি যদি ডিক্রিজ করি, আমি যদি ডিক্রিজ করি তাহলে তখন হচ্ছে গিয়ে আমরা আমাদের তখন রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিতে যাচ্ছে, তখন কিন্তু আমার আবার এগ্রিগেট ডিমান্ডটা কি হবে, ফল করবে। এগ্রিগেট ডিমান্ডটা ফল করে আমার সেখানে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাবো যে আমাদের এগ্রিগেট ডিমান্ডটা ফল করে আমরা সেখানে দেখতে পাবো যে আমাদের হচ্ছে গিয়ে আমরা কিন্তু আবার আহ মানে ব্যাক করছে যে আমাদের এগ্রিগেট ডিমান্ড ওভারঅল ফল করছে। আমরা এখানে একটু আজকে একটু অ্যাডজাস্টমেন্ট করবো এবং যেহেতু নতুন জিনিসটা শিখলাম এটা আমরা একটু স্টাডি করব। আমি কি স্লাইডটা শেয়ার করবো? হ্যাঁ, তাদের সাথে যে এক্সট্রা যে স্লাইডটা দেখালাম ওটা শেয়ার করব। ফাইনালি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি ওই স্লাইডে শুধু দেখবেন যে একটা পেজ আমি পড়িয়েছি, ওইটাই শুধু একটু দেখবো। আর যদি মনে করি যে মনিটারি পলিসিটা সম্পর্কে ওভারঅল আরো একটু জানতে চাই, এই স্লাইডটা অনেক বড়, আপনারা স্লাইডটা একটু দেখতে পারেন। আর এটার মাদার বইটা হচ্ছে মিসকিনের বই, মিসকিনের চ্যাপ্টার 5। এটা আমরা একটা ফাইন্যান্স মেজর একটা কোর্স আছে ফাইন্যান্সিয়াল মার্কেট এন্ড ইনস্টিটিউট, ওটা আমি পড়ানোর সময় এই বইটা ফলো করি। ওটা আমি এমবিএ তেও নিই, মাঝে মাঝে বিবিএ তেও নিই, তো তখন এই যে এটা পড়ে এটা। সো দ্যাটস ইট ফ্রম টুডেজ ক্লাস। কারো যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি। কোনো কোশ্চেন আছে আপনাদের? ম্যাম একটা কোয়েশ্চেন আছে, তবে এটা ইরিলেভেন্ট মনে হয়। না বলেন, যদি ক্লাস টপিকের সাথে যায় বলেন, অ্যান্সার দিতে। ম্যাম ওই যে আমরা যখন রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি যখন ফলো করব তখন তো হচ্ছে যে ম্যাম সরকার বন্ডগুলো বিক্রি করবে, তাই না? হুম। তো তখন বন্ডগুলো কিনলে বিজনেসম্যানের লাভটা কি হবে? ওই যে আপনি চিন্তা করেন, ইন্টারেস্ট রেট আমি পাবে। হ্যাঁ, না, আপনি ওই বিজনেসম্যানদের কথা বাদ দিতে নিজের কথাই চিন্তা করেন। ধরেন আমরা ইভ্যালিতে কেন ইনভেস্ট করছিলাম? দেখলাম যে ইভ্যালিতে 5 লাখ টাকার বাইক আমি আর 1.5 লাখ টাকায় পাচ্ছি, সরি 2.5 লাখ টাকায় পাচ্ছি 3 মাসে। জিনিসটা কিন্তু আচ্ছা, অনেকটা হ্যাঁ এরকম। এক্স্যাক্টলি ম্যাম। এটা এবং ট্রেজারি সিকিউরিটি মানুষ কিনতে চায়, আল্লাহ, বড় বড় ইনভেস্টররা কিনতে চায়, বিকজ অনেক 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 প্রফিট। ধরেন এরকম 200 কোটি টাকা ইনভেস্ট করবেন, অর্ধেক মানে অর্ধেক টাকায় ব্যাক পাবেন। এত বেশি প্রফিট কোথা থেকে পাবেন, কোন জায়গা থেকে পাবেন? তখন আপনি এমনি ইনভেস্টমেন্টে ইন্টারেস্টেড হয়ে যাবেন। এই কারণে দেখা যায় যে ট্রেজারি সিকিউরিটি গুলো আমরা কিনি, এগুলোতে কোনো ইয়া করি না। আচ্ছা ঠিক আছে, আজকে অ্যাটেন্ডেন্সও ইয়া থেকে নেবো, কারণ অনেকে ওই যে ক্লাস থেকে ইয়া হয়ে গেছেন, তো ওই পার্টিসিপেন্ট লিস্ট ওনাদের নাম থাকবে, ওখান থেকে নিয়ে দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন, একটু স্টাডি করেন প্লিজ, কারণ আমি যেহেতু মনিটরি পলিসিটা পড়িয়ে ফেললাম, টুইসডে তে হয়তো একটু ওভারঅল বলে দিব যে কতটুকু পর্যন্ত মনিটরি পলিসি যেহেতু পড়ালাম, তার মানে এটা কিন্তু ক্লাস ডেফিনেটলি থাকবে, মানে চ্যাপ্টার 15 কিন্তু কভার করলাম, চ্যাপ্টার 15 এ যে অংশটা পড়াতে চাচ্ছি তো সেটা কিন্তু কভার করে ফেলাম, তার মানে এটা ডেফিনেটলি এক্সামে থাকবে, মানে ক্লাস টেস্টে থাকবে। সো পড়ে ফেলি আজকের এটা, এবং এটা সোজা মনে আমি বলবো আমি যথেষ্ট ধরে পড়িয়েছি, আমার নিজের স্যার ম্যাডামও আমাকে কখনো এত সুন্দর করে মনিটারি পলিসি ফিসকাল পলিসি পড়ায়নি, সেখানে আমি অনেক ভালো করে পড়িয়েছি ধরে ধরে। সো প্লিজ আজকে এটা পড়বেন, পলিসিটা বোঝা দরকার আছে।
এখান থেকে আমি কিন্তু ফাইনালে আবারও বলছি ওপেন বুক এক্সামের মতো বলে দিচ্ছি, ফিজিক্যাল এক্সাম হবে, মনিটরি পলিসি ফিসকাল পলিসি থেকে কোশ্চেন থাকবে। আমি যেমন বলেছি যে ইনফ্লেশন থেকে যেমন ম্যাথ দিব, তেমনি এই মনিটরি পলিসি থেকে আমি রিটেন কোশ্চেন দিব। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ম্যাম।